আমরা আমাদের জায়গাটা থেকে কবে মানুষ হবো? অন্তত এইসব সেন্সিটিভ জায়গাটা থেকে। ছি 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 ছি, একটা ছোট বাচ্চা যে দিন দুনিয়া বোঝে না, তোমাকে কি ফার্মেসিতে নাকে রুমাল দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? কি হয়েছে, কি করেছে বলো? তোমরা তিনজন ওখানে গেলা কেন, কি হলো? কোচিং ছুটির পরে তাসনিম, সুমাইয়া আর সাইমার সাথে বলছে যে তুমি ফার্মেসিতে যাবা। আচ্ছা, কে বলেছে এটা? তাসনিম। আমি বলেছি যে তাসনিম ফার্মেসিতে যেতে বলেছে তোমাকে? জি। তো তুমি ছুটির পরে তো বাসায় যাবা, তোমাকে ফার্মেসিতে যেতে বললো কেন? বলছে যে ফার্মেসিতে না গেলে আমার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। ভিডিও বলতে কিসের ভিডিও? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, তুমি বলো। হ্যাঁ, কিসের ভিডিও? একটা খারাপ ভিডিও। কি ভিডিওটা কে করেছে তোমার? না, তোমরা কোনো হেল্প করো না, ওকে বলতে দাও না, ওকে বলবো। হ্যাঁ, ভিডিওটা তাসনিমের আম্মু করছে। কিভাবে করেছে ভিডিওটা? আপনারা কোনো কথাই বলেন না, হ্যাঁ, একদম চুপ থাকেন। হ্যাঁ, প্রথম মডেল টেস্ট পরীক্ষার। ওকে, সো তুমি বলো কি হয়েছে ক্লাস 5 এ যখন পড়ছিল? যখন আমার বোন ক্লাস 4 এ পড়তো। 4 এ, রাইট। দোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তোমার স্কুলের টিচাররা তো সবাই ইনফর্ম এই ঘটনার প্রেক্ষাপটে। ওকে, ঠিক আছে, বলো। তখন ওই 4 এর ক্লাসে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে ওর ক্লাসমেট একটা নতুন মেয়ে ভর্তি হয়। ওরা আসে কদমতলী থানা থেকে, শ্যামপুর থানায়। তো আসে, ওর সাথে ভর্তি হয়, ওর সাথে বন্ধুত্ব হয়। আচ্ছা, আমাদের বাড়ির সামনেই, স্কুলের সামনেই। তখন ওর সাথে বন্ধুত্ব হয়, মেয়েটা আমাদের বাড়িতে আসে। তখন মানে জানতে পারলাম যে মেয়েটার মা ডাক্তার, একটা সাইনবোর্ড লাগানো আছে বাড়ির মধ্যে, উনি শিশু এবং গাইনি ডাক্তার। উনি ঘরের মধ্যে রুগী দেখে। ওনার বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুরে। জি। তখন উনি মানে ওনার সাথে, ওনার মেয়ে দেখলাম ভালো, উনিও দেখলাম ভালো, তো মিশতে দিলাম আমরা ওই মেয়েটার সাথে। তারপরে উনি আমাকে একদিন একটা প্রস্তাব দিল, ওই তাসনিম, মেয়েটার নাম তাসনিম, আর ওর মার নাম হলো খন্দকার জান্নাতুল ফেরদাউস। ওই খন্দকার জান্নাতুল ফেরদাউস আমাকে একটা প্রস্তাব দিল ওনার মেয়েকে পড়ানোর জন্য। ক্লাস 4 এ যখন শেষ পর্যায়ে, শেষ দিকে, তখন আমি রাজি হলাম যে আমার বাড়ির সামনেই তো পড়াই আমি। তো ওনার মেয়েকে আমি 3 মাস পড়িয়েছি। পড়ানোর পরে আমি দেখতে পেলাম যে ওনাদের ঘরে অনেক লোকজন আসে, আর ওনাদের ঘরে মেয়ে থাকে, বলে যে আমার বোনের মেয়ে। লোকজন আসে আর উনি আমাকে মানে অনেক ধরনের কথা বলতো, যেগুলো আমার মানে একটু খারাপ লাগতো। যেমন বলতো যে আমার একটা গেস্ট আসছে, তো এজন্য আমি একটু পরিপাটি হচ্ছি, আমার অনেক ভদ্র গেস্ট। আবার অনেক মাঝে মধ্যে অনেক ফোনে নোংরা নোংরা কথা বলতো। তখন মানে আমার অনেক ওনার হাজবেন্ড ছিল না পাশে? না, ওনার হাজবেন্ড নাকি লন্ডন থাকে। তো ওনার মেয়েকে 3 মাস পড়ানোর পর আমার মাকে আমি এসে বলেছি যে মা, এরকম এরকম ওনার ঘরে লোকজন আসে। তখন আমার আম্মু বলছে যে তাহলে হয়তো বা মহিলাটা ভালো না, পড়ানো ছেড়ে দাও। আমি পড়ানো ছেড়ে দিয়েছি, আর আমার ছোট বোনকে ওনাদের বাসায় যেতে নিষেধ করেছি, যে ওনাদের বাসায় যাবা না। ও 3 মাস ধরে ওনাদের ঘরে একটা লোক থাকে, বলে যে ওনার ভাই। এজন্য আমার মা বলছে যে ওনার ভাই আছে অবিবাহিত, তুমি ওনাদের বাসায় যাবা না ওর সাথে। আমার ছোট বোনকে নিষেধ করা হয়েছে ওদের বাসায় যেতে না। এখন 5 এ উঠছে, আমার বোন উঠছে, আর ওই তাসনিম, যে মেয়েটা তাসনিম, ও এখন 5 এ উঠার পরে ওই মহিলা কিন্তু আমার ছোট বোনের অনেক খোঁজ খবর নিত ক্লাস 4 এর থেকেই। আর ওনার নাম্বারটা আমার কাছে ছিল, ওই যে আমি যে ওনার মেয়েকে পড়িয়েছি তখন ওনার নাম্বারটা আমাদের মোবাইলে সেভ করা ছিল। ওই তো আমাদের নাম্বারে ফোন দিয়ে আমার মাকে জিজ্ঞেস করতো, আমাকে রাস্তায় দেখা হইলে জিজ্ঞেস করতো। ছোট বোনের শুধু খবর নিত উনি, যে ওর কি খবর, ওর কি খবর, মোবাইল করে করেও। তো ওর সাথে কি হয়েছে আমরা জানি না। নভেম্বরের 8 তারিখ বৃহস্পতিবার ছিল, ওই দিন কোচিং ছুটি হয়েছে 3টায়। স্কুলেই কোচিং করে, এজন্য আমরা টাকাও দেই, সরকারি স্কুল, কোচিং বাধ্যতামূলক। তো আমরা টাকা দেই, কোচিং করে। ওই দিন 3টা বাজে কোচিং ছুটি হয়েছে, এমনি অন্যান্য দিন 4টায় ছুটি হয়। তো একটু দেরি হয়েছে। ও আমাদের বাড়ির সামনে আবার থাকে আরেকটা মেয়ে, মারিয়া ওর নাম। তখন মারিয়াকে ডাক দিছি আমি, যে মারিয়া, আমার ছোট বোন তো তোমার সাথে আসে প্রতিদিন, আজকে আসে নাই কেন? বলে যে ও তো আগেই চলে গেছে, কে যেন বলছে যে ও আগেই চলে গেছে। তখন আমি আমার আম্মুরে পাঠাইছি যে আম্মু যাও, তুমি স্কুলে যাও। আর স্কুলে গেছে, স্কুল পুরা খুঁজছি আমরা, মানে প্রাথমিকভাবে যাদেরকে কাছে পাওয়া হয়েছে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে আমার আম্মু। স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন, ওনাকেও বলছে আমার আম্মু, কিন্তু উনি কোনো গুরুত্ব দেয় না বিষয়টা। মানে একটা স্টুডেন্ট যে হারানো গেছে, উনি কোনো গুরুত্বই দিল না যে একটা মেয়ে, মানে ওর সাথে খারাপ কিছু হইতে পারে। আমার কিছু দায়িত্ব আছে, আমি যে প্রধান শিক্ষক, আমি কিছু দায়িত্ব পালন করি। উনি ওনার মতো বাচ্চা পড়াচ্ছে ঘরে। তখন স্কুলে, ওই স্কুলের আরেকটা ম্যাডাম, ইংরেজি ম্যাডাম জাকিয়া ম্যাডাম, ওনার কাছে আমার বোন ক্লাস 4 এ থাকতে পড়েছিল। ওই ম্যাডামটা একটা ছেলে পাঠায়, ওই ছেলের নাম হলো আসিফ। ওই ছেলেটা ওদের ক্লাসমেট। ওই ছেলেটা আমাদের বাসায় আসে, আসার পরে বলে যে আন্টি চলেন এই ওই পারে যাব সুমাইয়াদের বাড়িতে। সুমাইয়া জানে মানে আপনার মেয়ে, ছোট মেয়ে কোথায় আছে। তখন আমার আম্মু বলে, সুমাইয়া হলো ওর ক্লাসমেট। তখন মানে আমার আম্মু গেল ওই পারে, গিয়ে জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কি জানো। কতক্ষণ ধরে ওকে পাওয়া যাচ্ছে না?
তিনটার থেকে 3টা বাজে ছুটি হয়েছে, ছুটির পরে 1 থেকে ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে না, ওই 1 ঘন্টার মধ্যে খোঁজাখুঁজি শুরু করেছেন। আমরা খোঁজাখুঁজি শুরু। Okay. তারপরে আমার আম্মু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এই সুমাইয়ার পায়ে পর্যন্ত ধরছে। আমার আম্মু বলছে যে মা তুমি যদি কিছু জানো আমাকে বলো মা, আমার মেয়েটা তো 1 মিনিটও দেরি করে না কোনোদিনও, আর কোথাও যাওয়ার মেয়েও না, আমার মেয়ে তো ছোট, আমার কোনো আত্মীয় স্বজনের বাসা আমি ছাড়া তো যায় না। হ্যাঁ। পরবর্তীতে ওই মেয়ে পুরোপুরি অস্বীকার করছে, বলে যে আন্টি আমি কিছুই জানি না। তখন ও বলছে আমার আম্মু আমাকে ফোন দিছে, তখন আমি বলছি যে তুমি পুলিশের ভয় দেখাও, ওর ক্লাসের কেউ না কেউ তো জানে ওর সম্বন্ধে কিছু, যে ও কোথায় যেতে পারে। তখন আর ওই মেয়েটাকে আমার সন্দেহ হয়েছে কেন, ওই দিন যেদিন ও হারাইছে ওই দিন সকালবেলা আমি যে স্কুলে গিয়ে আমার বোনকে দেখে আসছি, দেখছি যে ওই দিন ও সুমাইয়ার সাথে বসছিল, সুমাইয়ার সাথে বসেছিল আমার বোন। আর আমার বোনের ফ্রেন্ড হলো তাসনিম। ওকে। তাসনিম হলো ওর অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ড, সবসময় শুধু তাসনিমের সাথেই থাকতো। তারপরে আমার আম্মু বললো যে পুলিশ যখন আসবে, যখন ডান্ডার বাড়ি দিবে, তখন সত্যি কথা ঠিকই বলবা, মানে একটু ভয় দেখালো আমার আম্মু। ওকে কিন্তু আমরা সন্দেহ করি নাই, মানে এমনি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলাম যে কিছু জানে কিনা। তখন ওই সুমাইয়ের আম্মু বললো যে পুলিশ আমাদের হারে থাকে, মানে ও মহিলা খারাপ ব্যবহার করলো। আর এর আগে তাসনিমকে কিন্তু প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমি ভুলে গেছি তাসনিমকে, কারণ ও কিন্তু তাসনিমের সাথেই চলে। তাসনিমকে আমার মা হারানোর পরে ফোন দিছে তাসনিমের আম্মুকে, তাসনিমদের বাসায় যাওয়া হয়েছে, তাসনিমদের বাসায় তাসনিমও নাই, তাসনিমের মাও নাই। আমার আম্মু ফোন দিছে, আপা আপনি কোথায়? বলে যে আমি তো আমার মেয়ের নিয়ে সাবান ফ্যাক্টরি গলিতে রুম দেখতেছি। তারপরে উনি আসছে, কিছুক্ষণ পর আইসা আমাদের বাড়িতে আসছে উনি ওনার মেয়ের নিয়ে। আমাদের ঘরে যখন ঢুকছে ওনার মেয়ে আর উনি কিন্তু আমার মাকে কোনো সান্ত্বনা দেয় নাই, কোনো কথাও বলে নাই যে ভাবি চলেন আমরা থানায় যাই জিজি করি, কি চলেন আমরা কোনো বান্ধবীদের বাসায় খুঁজি, উনি কিন্তু কিছুই বলে নাই আমার আম্মুকে। আমার আম্মু তো নিচে পড়ে কান্না করতেছে আর আমিও কান্না করতেছি। আর তাসনিমরে আমি এখন জিজ্ঞাসাবাদ করতেছি যে আপু তুমি কি কিছু জানো আপু, বলো আমারে। বলে যে না আপু আমি কিচ্ছু জানি না, ও ওদের ওই প্রেম গলিতে গেছে, আমি আমাদের গলিতে গেছি। তাসনিমকে আমি কেন সন্দেহ করেছি, এর মধ্যে একটা কারণ আছে। কারণ যখন মানে আমার ছোট বোন কোচিংয়ে বাসায় কিন্তু এসে খেয়ে আবার কোচিংয়ে যেত, কোচিংয়ে যাওয়ার সময় ওর ব্যাগ থেকে একটা চিঠি পড়ে গেছে। চিঠিটার মধ্যে 3টা মেয়ের নাম উল্লেখ ছিল, ফারিহা, রাজিয়া আর তাসনিম। চিঠিটা ও তাসনিমের কাছে লিখেছে, আমার বোন তাসনিমের কাছে লিখেছে যে প্রিয় তাসনিম, আশা করি ফারিয়াকে নিয়ে ভালোই আছো। আর রাজিয়ার নাম এই চিঠিটার মধ্যে কিন্তু কোনো ছেলের নাম উল্লেখ নাই, তাহলে আমরা কিভাবে সন্দেহ করি যে আমার বোন কোনো ছেলের সাথে যেতে পারে? তাসনিম কিন্তু লিখছে। তখন আমি চিঠিটার কথা গোপন রাখি, তাসনিমের কাছে বলি না যে আমি একটা চিঠি পাইছি, চিঠিটা আমি দেখাইও নাই। কিন্তু আমার পুরোপুরি সন্দেহ হয়েছে যে তাসনিমই জানে যে আমার বোন কোথায় আছে, আর তাসনিমের মাই নিছে আমার বোনকে। তখন আমি আমার মাকে আমি বলছি যে তুমি এখনই থানায় যাও, গিয়ে জিটি করো। কিন্তু আমার আম্মু থানায় যায়নি। তখন আমার আম্মু তখন কি করছে, আমার মানে আত্মীয় স্বজন সবাইকে ফোন দিছে, সবাই অলরেডি চলে আসছে। আসার পরে আমার বড় বোন মানে বড় খালার ছেলে একটা মাইক ভাড়া নিছে দোলাইপাড় ওই পারে 1 নম্বর গলি থেকে মাইক ভাড়া নিছে। ওই 1 নম্বর গলিতেই কিন্তু আমার বোনটা ছিল, যেই জায়গা থেকে আমরা মাইক নিছি ওইখানেই আমার বোনটা ছিল। ওইখান থেকে কুতুবখালি 1 নম্বর গলি, 2 নম্বর গলি, ডিপটির গলি, কুতুবখালি, দোলাইপাড়, মিরাজির বাগ পুরা কিন্তু আমরা মাইক দিয়ে অ্যালাউন্স করছি। স্কুলের হেড স্যার কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই, আর আমার আম্মুকে একটা ফোনও দেয় নাই, হেল্পও করে নাই। উনি কিন্তু বাচ্চাই পড়াইতেছে। স্কুল থেকে হারিয়ে গেছে কোচিং এর থেকে স্কুলে কোচিং বাধ্যতামূলক। জি বাধ্যতামূলক, এবং কি আমরা টাকা দিই। কোচিং করতে চাইতাম না, দুইটা বাইরেই তো বেত দিয়া আমার বাচ্চা না সবার বাচ্চা। কোচিং না করলে বাচ্চাদেরকে কম নাম্বার দেওয়া হয় এবং ফেল করিয়ে দেওয়া হয় এবং বাচ্চাদের উপর টর্চার করা হয়। কি দুর্ধর্ষ, কি অমানবিক। এবং আমরা কবে আসলে এই জায়গা থেকে বেরোতে পারবো? না আমি আপনার বড় মেয়ের কাছ থেকে শুনতে চাই, আপনাকে আমি ফ্লোর দিব পরে আবার। হ্যাঁ বলেন। তারপরে আমার আম্মু গেল হেড স্যারের বাড়িতে। আবার হেড স্যারের বাড়িতে যাওয়ার পরে আমার আম্মু হেড স্যারের সাথে কথা বলতে চাইলো। হেড স্যারের দেখে যে বাচ্চা পড়াচ্ছে, তখন ওই মরিয়ম নামে একটা মেয়ে, ওই মেয়েটাকে আমার মা নিতে চাইলো যে মরিয়ম তুমি আমার সাথে আসো, তুমি তো চিনো তোমাদের ক্লাসের কারো না কারো বাড়ি, আমি যাবো তোমাকে নিয়ে। স্যার কিন্তু ওই মেয়েটাকে দিতে রাজি হয় নাই, যে না ও যেতে পারবে না, ও পড়ছে। তখন তাসনিমের মা উনি হেড স্যারের সাথে দরজা লাগায় কি যেন বলতেছে, আমার আম্মু কিন্তু দরজা ফাঁক দিয়ে দেখছে। কিন্তু তখনও কিন্তু আমরা জানি না যে স্কুলের প্রধান শিক্ষকও জড়িত, উনিও জানে, এমনকি ওই মহিলার কাছেই তো আমার বোনটা, কিন্তু আমরা তো আর জানি না যে ওনার কাছেই আছে। তখন আমার আম্মু এসে বললো যে এরকম হেড স্যার আর তাসনিমের মা কথা বললো, আমাকে কোনো গুরুত্ব দিল না, আর আমি একটা বাচ্চা নিতে চাইলাম, আমাকে তাও দেওয়া হলো না। হেড স্যার বলে যে দেখেন কোনো বান্ধবীর বাড়িতে গেছে কিনা, এটা বলছে হেড স্যার, আর কোনো গুরুত্ব দেয় না যে চলেন আমি যাই আপনাকে নিয়ে থানায়, কি আমি প্রত্যেকটা গার্জিয়ানের নাম্বারে ফোন দেই, কি আপনাকে একটা বাচ্চা দেই, আপনি যান খোঁজ করেন, কি প্রত্যেকটা গার্জিয়ান আমি ডাকাই, বাচ্চাগুলোকে আমি ডাকাই, কোনো পদক্ষেপ নেয় নাই উনি। তখন আমার আম্মু মাইক দিয়ে অ্যালাউন্স করার পর থানায় গেল, সাধারণ জিডি করলো রাত্রে, তখন 10টা বাজে। সাধারণ জিডি করার পর শ্যামপুর থানা একটা সাধারণ জিডি করা হলো, কারো সন্দেহ করে না, মানে একটা সাধারণ জিডি। যে আমাদের যে জিডির যে মামলার আজম এসআই আজম,
ওনাকে আমার আম্মু নিয়ে আসলো গাড়ি নিয়ে, আমার মেজো খালা আমার মা গাড়িতে নিয়ে আসলো। আমার আম্মু সন্দেহ করলো, আমি বললাম যে আমি ওই মহিলাকে সন্দেহ করছি যে ওই মহিলার মেয়ের সাথেই চলে, ওই মহিলাই জানে, ওই মহিলার মেয়েই জানে। যদি ওনারাও না নেয় তাহলে ওনারা জানে যে ও কোথায় আছে, কোথায় গেছে। তখন ওই মহিলাকে সন্দেহ করে আমি আমার মাকে পাঠালাম, রাত্রে 2টা বাজে গাড়ি নামায় নিয়ে আসছে, মহিলার বাসায় গেছে পুলিশ নিয়ে। তারপরে ওনার মেয়েকে মানে আমরা পুলিশ নিয়ে চাপ দিলাম, আর ওই খন্দকার জান্নাতুল ফেরদাউসকে চাপ দিলাম আমরা। তখন ওই মহিলা কিন্তু স্বীকার করেনি, আর মহিলার মেয়েও স্বীকার করেনি। তখন ওনার মেয়েকে আমরা মানে সন্দেহ করলাম ওনার বোনকে। ওনার বোন আবার থাকে পান্থপথ, ওই দোলাই পারেই পান্থপথ একটা মানে একটা স্থানের নাম, ওই স্থানে থাকে আর কি। তো ওইখানে ওনার মেয়েকে মানে আমরা চাইলাম যে তোমার খালার বাসায় হয়তো বা থাকতে পারে। তখন ওনার মেয়েটাকে কিন্তু উনি একাই দিয়ে দিল। উনি কিন্তু কোনো আপত্তিকর মানে কথা বললো না যে না আমার মেয়েকে দিব না, আমি এত রাত্রে এতগুলা পুলিশের সাথে আমি কিন্তু দিব না আমার মেয়েকে। উনি কিন্তু ওনার মেয়েকে দিয়ে দিল আমার মার সাথে। আর আমার মা ওনার মেয়েকে নিয়ে এই রাত্রে 2টা বাজে ওর খালার বাসায় গেল। খালার বাসায় আর ওই গাড়ির মধ্যে ওনার মেয়েকে আমার মা কোলের মধ্যে রাখলো এবং বললো যে মা বলো, মা যদি তুমি কিছু জানো তাহলে বলো। কিন্তু ওনার মেয়ে কিন্তু কিছুই বললো না যে না আন্টি আমি কিছুই জানি না। তখন ওর খালার বাসায় খোঁজা হলো, নেই, ওই বাসায়ও নেই। তখন ওই মহিলা আমার মাকে বললো, যখন ওনার মেয়েটাকে ফেরত দেওয়া হলো খুঁজে আসার পর, তখন মহিলা আমার মাকে বললো যে কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই, মানে আমার বাসায় যে পুলিশ নিয়ে আসছেন কাজটা কিন্তু ঠিক করেন নাই আপনি। তখন আমার মা বললো যে আমি পুলিশ নিয়ে আসছি, একটু পর আমি র্যাব নিয়ে আসবো, মানে আপনার কাছেই আমার মেয়ে আছে, আপনিই জানেন। আমার মানে আমার মার তখন মাথা ঠিক ছিল না বলছে, আর মেয়েটা কিন্তু ওনার কাছেই ছিল। কিভাবে উদ্ধার হলো তারপরে আমার মা চলে আসলো বাড়িতে। পরের দিন সকালবেলা শুক্রবার আমার আম্মু কিন্তু শুক্রবারে র্যাবের অফিসে গেল 2বার। এর মধ্যে আমার ছোট খালা মানে মিডিয়ার লোকদের খবর দিল, 71 চ্যানেলের একজন রিপোর্টার, আর টুটুল উনি বিজয় টিভির, আর দৈনিক দিন প্রতিদিনের পত্রিকার একজন, এই 3জন আর কি আমাদের পাশে এসে দাঁড়ালো আর কি, সান্ত্বনা দিল আমার মাকে যে আপা কান্নাকাটি করেন না, আপনার মেয়েকে পাবেন। 2 দিনে আমরা র্যাবের অফিসে গেলাম, ওই টুটুল বিজয় টিভির সাংবাদিক ওনাকে নিয়ে, উনি সাক্ষী, কেসের সাক্ষী ওনারা। তো ওই দিন শুক্রবার, আর মহিলার কাছে গিয়েছে ওনারা সকালবেলা, ওই মিডিয়ার লোকেরা, মিডিয়ার লোকদের সাথে ওই মহিলা অনেক খারাপ আচরণ করছে, এগুলো ভিডিও ফুটেজ ওই সাংবাদিকদের কাছে আছে। তারপরে ওই শুক্রবার সন্ধ্যা 7টায় আব্দুর রব নামের একজন লোক আসলো, এসে আমাদের দরজা টোকা দিল। সন্ধ্যা তখন 7টা। তখন বললো এই রুমে কি কাপড় বিক্রি করে সেই মহিলা থাকে? তখন আমার আম্মু বললো যে হ্যাঁ আমি বিক্রি করি, আমিই থাকি। আব্দুর রবটা কে জানো? আব্দুর রব যে বাসায় ওরা রাখছে, যে বাসায় ছিল 30 ঘন্টা, ওই আব্দুর রব বলে। আমার আম্মু বলে কি ওই লোকটা বলতেছে যে আপনার মেয়ে আমার বাসায় আছে, আমার কাছে আছে। তো আমার আম্মু বলে যে আপনার বাসায় আছে, আপনার বাসা কোথায়? বলে যে আমি তো মেম্বরের বাড়িতে থাকি। তা আমার আম্মু বললো মেম্বরের বাড়িতে এই যে আপনি কাছে থেকে আমার মেয়েটা দিলেন না, আপনি কি? বলে যে না আমি তো 7 তলায় থাকি। বলে যে কোন 7 তলায়? বলে যে না আমি তো 1 নম্বর গলিতে থাকি। লোকটা কয় ধরনের কথা বলা শুরু করছে, আর বলে যে আপনার মেয়েটা আমার মেয়ের সাথে চলে গেছে, আপনি নাকি অনেকে মানে মারধর করেন মেয়েকে, আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি আশ্রয় দিয়েছি। ওনার স্ত্রীকে ফোন দিল, কোথায় তুমি? আসলো আমার বোনটাকে নিয়ে আসলো। আমার বোনটা কে 2টা পুরুষ লোক ধরে ধরে নিয়ে আসছে, আমাদের দোতলার ভাড়াটিয়ারা সবাই সাক্ষী। তখন সবাই মানে ওই লোকটা যে এসে বললো, সবাই কিন্তু দরজা খুলে ফেললো, সব কথাই। আমার বোনটা কাঁপতেছে, প্রচন্ড কাঁপতেছে, মানে যাকে দেখে তাকেই ভয় পায়, আর শরীরে অনেক জ্বর ছিল আমার বোনের। তখন লোকটা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে চাইলো না। আমার আম্মু অনেক কষ্টে আর আমি অনেক কষ্টে বললাম যে আঙ্কেল আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি একটু বসেন, কিছু খান আপনি। লোকটা কিন্তু ঢুকতে, এই মহিলা তোর বাচ্চাটা ফেরত দেওয়া কি আমার অপরাধ হইলো? মানে উনি কি আবল তাবল কথা বলতেছে। তখন ওনাকে বসালাম। আমার আম্মু বলে যে আমার গার্জিয়ান আসবে, আমার গার্জিয়ানকে বুঝিয়ে দিবেন আমার মেয়েকে। তখন আমরা মিডিয়ার লোকদেরকে খবর দিলাম, ওই যে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়েছে, আর আমার খালা, আমার আত্মীয় স্বজন সবাই আসলো। ওই আয়োর যে মামলার যে আজম এসআই, ওনাকেও খবর দেওয়া হলো, আমার আম্মু খবর দিল। স্কুলের প্রধান শিক্ষককেও আমার আম্মু খবর দিল, কিন্তু ওই খন্দকার জান্নাতুল ফেরদাউসকে কিন্তু আমার আম্মু খবর দেয়নি। আর উনি কিন্তু এই একদিনের মধ্যে আমার আম্মুকে কোনো ফোনও দেয়নি, কোনো খোঁজ খবরও নেয়নি, এমনকি কোনো সাহায্য করে নাই। ওই খন্দকার জান্নাতুল ফেরদাউস আমার বোন ঘরে ঢুকার 5 মিনিটের মধ্যে উনি এসছে 3টা মেয়ে নিয়ে। উনি কিভাবে জানলো যে আমার বোনটা ঘরে আসছে? বড় বড় 3টা মেয়ে, 3টা মেয়ে নিয়ে আসছে। 3টা মেয়ে এসে মানে আমার মার সাথে ঝগড়া শুরু করছে যে কেন আমার মা পুলিশ নিয়ে গিয়ে ওই মহিলার বাসায় খুঁজতে গেছে। তখন আজম যে কেসের যে উনি বলল যে আপা দেখেন, আপনার মেয়ে যদি হারানো গেত তাহলে আপনিও খুঁজতে আসছেন, ওনার মনের অবস্থাটা আপনি বুঝেন।
তখন খন্দকার জান্নাতুল ফেরদৌস বললো আমি আজকে অ্যাকশন নিব, আমার মান ইজ্জত কিছু রাখে নাই, পুলিশ নিয়ে আমার বাড়িতে গেছে। এই পরে আজম বলল যে দেখেন আপনি বাচ্চা নিয়ে বড় কথা বলবেন না, আর ওনার মনের পরিস্থিতিটা বুঝেন, আপনি কি অ্যাকশন নেবেন, এইগুলা কোন ধরনের কথা বলতেছেন। মানে আমি যেটা বুঝতে পারছি তখন পর্যন্ত আপনারা কেউ জানেননি যে ওর সাথে কি হয়েছে। ও জানে সব। আপনারা নরমালি যেটা জানেন যে ঠিক আছে মানে বাচ্চা পাইছি, সুতরাং এটাই অনেক বড় কিছু। হ্যাঁ বলেন। তারপরে কথাবার্তা শেষ করে ওই 3টা মেয়ে কিন্তু ঝগড়া করছে, আর বাড়ির ভাড়াটিয়াদের গেট টোকায় আমার আম্মুর নামে খারাপ খারাপ মন্তব্য করেছে, এমনকি ঘরের মধ্যে আমার আম্মুর সাথে ঝগড়া করছে, গায়ের মধ্যে হাত তুলতে পর্যন্ত আসছে। রাজিয়া, সুরমা জাহান রাজিয়া, মহিলার যে সহযোগী ফার্মেসিতে কাজ করে, ওই রাজিয়া মহিলা কিন্তু কোনো কথা বলে না, ওই 3টা মেয়েই কথা বলতেছে। আর মিতু আসছে, মিতু নাকি ওনার বোনের মেয়ে, মিতু এসে বলতেছে যে গণতান্ত্রিক বাংলাদেশে বিনা কারণে কাউকে জেল খাটানো যায় না, এখানে কিন্তু কোনো জেল খাটানোর কথা উঠে না। ওনারা কিন্তু নিজে নিজে একটা কেওয়াস হচ্ছিল। হ্যাঁ তারপরে কি হলো? হ্যাঁ তারপরে ওনারা সবাই চলে গেছে, কেসের আয়ও চলে গেছে। স্কুলের প্রধান শিক্ষক আসছে এখন। প্রধান শিক্ষক এসে বলতেছে যে এই মেয়ের মা মেয়েকে অনেক অত্যাচার করে, মেয়ে আমার কাছে অনেক দিন বলছে স্কুলে, এই মেয়ের মা মেয়েকে এত অত্যাচার করছে যে মেয়ে চলে গেছে অন্যদের বাড়িতে। তখন হেড স্যার ওকে গিয়ে ধমকাচ্ছে ভিতরের রুমে যে এই মেয়ে, মানে ওকে নাম ধরে বলতেছে যে তুই কার সাথে গেছিস। তখন ও বলছে যে তাসনিম, বলে যে কশাকার তাসনিম না খশাকার তাসনিম। এই প্রশ্নটা ওকে 3বার করা হয়েছে, ও কিন্তু বলছে যে কশাকার তাসনিম। আর হেড স্যার কিন্তু জানে যে ও তাসনিমের সাথে চলে, আর খশাকার তাসনিম নামের কোনো মেয়েই নাই। তখন ওকে ধমকানো হলো, কিন্তু আমরা কিন্তু তখন বুঝি নাই, ওকে চোখ গোরানি দেওয়া হয়েছে আমার সামনে আর আমার 2 খালা। আমার নাম কবি না কিন্তু, মানে ওকে চোখ গোরানি দেওয়া হয়েছে, আমরা কিন্তু বুঝি নাই যে কেন ওকে চোখ গরম দিচ্ছে। স্যার চলে গেছে, সবাই চলে গেছে। তখন পত্রিকার একজন লোক ছিল, আমার ছোট খালা ছিল, তখনই আমার বোনের অবস্থা, শারীরিক অবস্থা, তখন মিডিয়ার লোকের একটা মানে একটা জবানবন্দি দিল, ওর কাছ থেকে জবানবন্দি দিল। মানে ওই মুহূর্তে ও যা বলেছে আমি তাই বলতেছি। ও বললো যে তোমার সাথে কি কি ঘটেছে। তখন ও বলছে যে তাসনিম, সাইমা, সুমাইয়া এই 3জনই ওদের ক্লাসে পড়ে। এই 3টা মেয়ের সাথে কোচিং ছুটির পরে আমি গেছি খন্দকার জান্নাতুল ফেরদৌসের ফার্মেসিতে যাওয়ার পর মহিলা একটা রুমালের মধ্যে কি দিছে, তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালবেলা আমি উঠে দেখি যে আমি আব্দুল রবের বাড়িতে, ওই যে সাইমাদের বাড়িতে। সাইমার বাবা কিন্তু আব্দুল রব। এতটুকু আমি ওর মুখ থেকে শুনতে চাই, মানে আপনার পাশে যে আপনার বোনটা বসে আছে, ছোট বোন, ওকে একটু মাইক্রোফোনটা দেন। আচ্ছা, যদি শুধু খালি এটুকু বললেই হবে যে তুমি যে তোমার বোনের কাছ থেকে এতক্ষণ যে কথাগুলো শুনতেছিলা বা ও যেটা বললো তোমার সম্পর্কে, এটা কি সত্যি? জি। আর ওর আপনি চুপ থাকেন, আপনি আমার সাথে কথা বলতে দেন, আপনার ইন্টারপ্রেট দরকার নাই। একটা যেটা হচ্ছে যে তোমার নামটা তুমি বলিনি, হ্যাঁ তুমি আমার সঙ্গে একটু গল্প করো। আমি অনেকক্ষণ ধরে তোমাকে অবজার্ভ করছি, তোমার মানসিক অবস্থা খুবই খারাপ এবং তুমি ভেঙেও পড়েছো অনেকখানি। তোমাকে কি ফার্মেসিতে নাকে রুমাল দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? কি হয়েছে, কি করেছে বলো? তোমার 3জন ওখানে গেলা কেন, কি হলো? কোচিং ছুটির পরে তাসনিম, সুমাইয়া আর সাইমার সাথে বলছে যে তুমি ফার্মেসিতে যাবা। আচ্ছা, কে বলেছে এটা? তাসনিম। আমি বলেছি যে তাসনিম ফার্মেসিতে যেতে বলেছে তোমাকে? জি। তো তুমি ছুটির পরে তো বাসায় যাবা, তোমাকে ফার্মেসিতে যেতে বললো কেন? বলছে যে ফার্মেসিতে না গেলে আমার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। ভিডিও বলতে কিসের ভিডিও? দাঁড়াও 1 মিনিট, তুমি বলো। হ্যাঁ কিসের ভিডিও? একটা খারাপ ভিডিও। কি ভিডিওটা কে করেছে তোমার? না তোমরা কোনো হেল্প করো না, ওকে বলতে দাও না, ওকে বলবো। হ্যাঁ ভিডিওটা তাসনিমের আম্মু করছে। কিভাবে করেছে ভিডিওটা? আপনারা কোনো কথাই বলেন না, হ্যাঁ একদম চুপ থাকেন। হ্যাঁ প্রথম মডেল টেস্ট পরীক্ষার তখন এরকম কয়েকদিন হয়েছে। আর ওই যে ও যে খাবারটা খেলে যে মাথা ঘুরাইতো, কিছুই মনে থাকতো না। তারপরে যখন ওর জ্ঞান ফিরে আসতো তখন তাসনিম বলতো যে চলো চলো স্কুলে যাই। ও কিন্তু ওই মধ্যে 4 দিন দেখছে স্কুলের প্রধান শিক্ষককে, তাসনিমকে ও বলতে পারে না গুছিয়ে। আপনি তো বুঝতে পারছেন। না আমি এখানে একটা কথা বলি, গুছিয়ে না বলে আমাকে একটু চেষ্টা করতে দেন। আপনারা 2জন মিলে যেভাবে ইন্টারাপ্ট করছেন তাতে তো কথা বলতে দেবেন, আপনারা একটা শব্দ করবেন না। ওকে 2জন মিলে একটা শব্দ করবেন না। আমি একটু ওর সঙ্গে কথা বলি প্লিজ। আমি বুঝতে পারছি আপনারা 2জনই খুবই উত্তেজিত এবং যে ঘটনা ঘটেছে সেটা সেই জায়গাটা থেকে আসলে আপনারা প্রত্যেকেই হয়তো চাচ্ছেন যে প্রত্যেকটা ঘটনা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সবাই জানুক। আপনারা চাচ্ছেন এটা, আমি 2জনই চাচ্ছেন। তো তাহলে বিষয়টা আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ যান, আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি ওকে সাথে কথা বলে যতটুকু পারি আমি ওর সাথে একটু জানার চেষ্টা করি। মাইক্রোফোনটার সামনে দেন। হ্যাঁ এই যে তোমাকে যেটা খাওয়াতো চানাচুর বা যেটা বলো বিস্কিট বা যেটাই বলো না কেন, এটা খাওয়ানোর পরে তুমি জানতা না যে কি হচ্ছে তোমার সঙ্গে, তাই কি? জি। আচ্ছা, এই ভিডিওটা তোমাকে দেখিয়েছিল কবে? মানে 15 দিন আগে। হারানোর 15 দিন আগে। 15 দিন আগে দেখে কি বলেছিল? বলেছিল এটা যদি কারো কাছে বলো তাহলে ইন্টারনেটে ছেড়ে দিব। তুমি তাহলে বুঝতে পারছিলে যে তোমার সঙ্গে কি হচ্ছিল? জি। তারপর আর ওদের বাসায় যাইনি 15 দিন। কি ওকে, মানে এটা কি তোমার সঙ্গে এরকম রেগুলারই হতো? 2-1বার হয়েছে নাকি একবার হয়েছে? এই ভিডিওটা করার সময় শুধু একটাই হয়েছে নাকি এর আগেও এরকম কন্টিনিউ করতো ওরা এই কাজগুলা? সেটা আমি জানি না আমার সাথে কি হতো, কিন্তু ভিডিওটা দেখার পরে বুঝতে পারছি আমি কিছু একটা হতো তোমার সঙ্গে। জি। এবং এটা দেখার পরে তুমি ছেড়ে দিয়েছো যে তুমি আর ওদের বাসায় যাও নাই? জি। আর ওই বাসায় আমি হেড স্যারকে 4 দিন দেখছি, আমাদের স্কুলের প্রধান শিক্ষককে।
আপনারা কেন কথা বলতেছেন? আপনারা কথা বলতে তাহলে তার বড় দরকার নেই এখানে। আমি তোর সঙ্গে কথা বলতেছি না, আপনারা কেন আপনারা কি উত্তেজিত অনেক বেশি? আমাকে একটু ফ্লোর দেন না, আমি কথা বলি প্লিজ। কেউই কোনো কথা বলবেন না, আমার যেটা জানার দরকার সেটা আমি ওর কাছ থেকে বের করে নিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো, তুমি বলো, তুমি তোমার মতো করে বলো না, যা হয়েছে হয়েছে বলো। হ্যাঁ, কি হয়েছে বলো। হেড স্যারকে আমি 4 দিন দেখছি। 2 দিন দেখছি ওনাদের বাসায় হাসাহাসি করতেছে তাসনিমের আম্মুর সাথে, আর 2 দিন দেখছি গোসল করতে। হেড স্যারকে গোসল করতে দেখেছো ওই বাসাতে? জি। আচ্ছা, তো তুমি যখন এই ধরনের একটা ঘটনা তুমি বাসার মধ্যে, তুমি তো বুঝতে পারছিলে যে কিছু একটা হচ্ছে যেটা হওয়া উচিত না, তাই না? কিছু কি বুঝতে পারতেছিলা যে কিছু একটা হচ্ছে? হেড স্যারকে তো এই বাসায় দেখার কথা না, তুমি কি বুঝতে পারতেছিলা বিষয়টা? নাকি মনে হচ্ছিল যে ঠিক আছে দেখছি, ঠিক আছে? তোমার মনে হয়নি যে এই বিষয়গুলো গিয়ে বাবা মার সঙ্গে কথা বলি, মাকে জানাই বা আমার বড় বোনকে জানাই, এটা মনে হয় নাই? কি মনে হয়েছে, জানালে কোনো সমস্যা হতে পারে বা ওদেরকে জানালে বকাঝকা করতে পারে, মার দিতে পারে, এরকম কিছু কি? না, তাহলে জানাওনি কেন? আমি মানে কি আমার অনেক চাপ ছিল। কি ধরনের চাপ বলো তো? তোমার মা যদি তোমাকে বকাঝকা করে এটা বলতে কোনো সমস্যা নাই, পৃথিবীর সব মাই তার বাচ্চাদেরকে শাসন করে, টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? তুমি আমাকে দিল খুলে বলো, হ্যাঁ মন খুলে বলো, কি হয়েছে তোমার সঙ্গে, কিসের চাপ ছিল? আমি সকালে 9টার দিকে স্কুলে যেতাম, স্কুলে ক্লাস করে 2টা বাজে ছুটি দিত। জি। ছুটি দেওয়ার পর বাসে যেতাম খাবার খেয়ে, তারপরে 3টা বাজে আসতাম, 4টা বাজে ছুটি দিত কোচিংয়ে। আচ্ছা, তারপর আবার হেড স্যার একজন শিক্ষক টিচার খুঁজে দিছে, হ্যাঁ, তার কাছে পড়তাম 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা। আচ্ছা, তারপর আবার বাসায় পড়তাম, কোনো বলার সুযোগ ছিল না। আচ্ছা। আর এছাড়া আমি আমার মাকে বলছিলাম যে আমার পেটে নিচে প্রচুর ব্যথা করে। আমার আম্মু বলে যে গ্যাস্ট্রিকের ব্যথা, এই কারণে। তার মানে তোমার সঙ্গে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল, যখন তুমি বুঝো না বিষয়টা, তখন তুমি বাসায় বলেছো যে তোমার এটা ব্যথা করে, কিন্তু তোমার মা এই জিনিসটাকে বেশি আমলে নেয়নি, তাই কি? জি। আচ্ছা, তারপর কি হলো? ঠিক আছে, গ্যাস্ট্রিকের ব্যথা, কোনো ট্যাবলেট দিয়েছিল? হ্যাঁ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছিল, বলেছিল এটা খেলে হয়তো তোমার ব্যথা সেরে যাবে। আচ্ছা, তারপরেও ব্যথা সারেনি, প্রচুর ব্যথা করতো। তুমি কি কখনো এরকম কোনো কিছু দেখেছো? মানে আমি তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করছি যেটা আমার জায়গা থেকে 100% ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আমি জানি এরপরে তোমাকে পুলিশে জেরাতে নেওয়া হয়েছে, সেখানেও অভিজ্ঞতা ভালো না তোমাদের, আমি গল্পটা জানি, যে কারণে আমি একটু আমার জায়গা থেকে একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই। তুমি কি কখনো এমন কোনো বিষয় দেখেছো তোমার শারীরিকভাবে যেটা তোমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে, ভয়ঙ্কর মনে হয়েছে? এরকম কোনো বিষয় কি তুমি দেখেছো কখনো, নিজে থেকে অবজার্ভ করেছো কখনো? না। এরকম কোনো কিছু অবজার্ভ করনি। এখানে একটা নোটিস করার মতো বিষয় আছে প্রিয় শ্রোতা, সেটা হলো যে যাকে ওনারা অ্যাকিউজ করছেন, আমি কিন্তু আবারও বলেছি, অনুষ্ঠানের শুরুতেই বলেছি, এটা এখন পর্যন্ত প্রমাণিত না, যাকে ওনারা অ্যাকিউজ করেছেন তিনি একজন ডক্টর ছিলেন, তথাকথিত ডক্টর, যেটাই বলি না কেন, কোনো পত্রিকার রিপোর্টে এসছে উনি একজন ভুয়া ডাক্তার, তো উনি একজন ফার্মাসিস্ট ছিলেন, যাই থাকুক না কেন। সুতরাং এই ধরনের বিষয়গুলো সম্পর্কে ওনার মোটামুটি একটা ভালো দখল ছিল। তো তোমাকে ভিডিও দেখানোর ভয় দেখাচ্ছে 15 দিন আগে, এই ভয়টা ওরা কেন দেখিয়েছে? সেটা আমি জানি না। না, কিন্তু তোমাকে ভয় দেখালে তো কোনো একটা কারণে দেখাতে হবে। আগে তুমি ওদের বাধ্য ছিল না বা কিছু? তোমার বড় বোনের বোধহয় বলতে চাচ্ছে, কিসের কারণে ভয়? মানে ভিডিওটা কেন দেখাইছে, যে ওই তাসনিমকে প্রশ্ন করছে যে তোমাদের বাড়ি খাবার খেলে আমার কেন এমন লাগে, হ্যাঁ, তখন কিন্তু ও বলছে যে তোমাদের বাসায় আমি আর যাবো না। আচ্ছা, এই না বলছে যে যাবে না, এজন্য ওকে ফার্মেসিতে ডেকে নিয়ে ভিডিওটা দেখাইছে আর বলছে যে তুমি আমাদের কথা শুনতে বাধ্য। ও, তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও যদি বাসায় না যায় তাহলে আলটিমেটলি এই ভিডিওটা পাবলিশ করে দেবে বা এরকম কিছু একটা করেছে। আর যদি তোমার পরিবারের কারো কাছে বলো তাহলে তোমাকে টুকরা টুকরা করে পাচার করবে, এটা ওর কাছ থেকে জেনেছি আমরা ওকে পাওয়ার পরে। আচ্ছা, এর আগে কিন্তু ও আমাদের বলে নাই। তার মানে এই জিনিসটা খুব প্ল্যান ছিল আপনাদের কথা অনুযায়ী, এবং এটা অনেক দিন ধরে ওর সঙ্গে হয়েছে। জি। সো নোটিশ করেছে আপনাদের বাসাতে যে আমার তলপেটে ব্যথা করছে, যেটা খুব আমি স্বাভাবিকভাবে বলতাম যে তুমি হাত ধো না আর তুমি পানি খাও না, এজন্য তোমার পেটে ব্যথা করে। আর প্রচন্ড পেটে ব্যথা কান্না করতো। আজকে খেয়াল রাখেন এই সেন্টেন্সগুলা, এই বিষয়গুলা প্রিয় শ্রোতা, আমি বারবার আপনাদেরকে বলছি যে আমি বহুবার রেডিওতে বহুবার এই জিনিসগুলো খুব ডেডলি, খুব সাহসের সঙ্গে উপস্থাপন করেছি। আমি জানি না বাংলাদেশে কোনো গণমাধ্যমে এতটা মানে ডেডলি কোনো সোশ্যাল ইস্যু, কোনো ফ্যামিলি ইস্যু কখনো আসে কিনা। আমি সেজন্য সমালোচিত হয়েছি বিভিন্ন জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে অনেক উল্টাপাল্টা কথাও বলা হয় আমাকে নিয়ে, আমি বাট সেটার জন্য আমার কোনো কনসার্ন নেই। বাট আমি আপনাদেরকে বলি যে শিশু যৌন নির্যাতন বা সেক্সুয়াল অ্যাবিউজ, এটার যে মানে রেট কতটা ভয়াবহ সারা দুনিয়াতে, বাংলাদেশে তো অবশ্যই। কোনো শিশু যদি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে কোনো কথা বলে, শরীরের কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেটাকে এই যে ওনারা যেভাবে মানে উড়িয়ে দিয়েছেন যে ঠিক আছে তুমি হাত ধোও না সেজন্য তলপেট ব্যথা করে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তোমার গ্যাসের প্রবলেম, কিন্তু এই সামান্য ঘটনা যেটাকে সামান্য মনে করেছে, সেটা যে কত অসামান্য এবং কত ভয়ানক রকমের সমস্যা হতে পারে এই সামান্য ব্যথার পিছনে, এটা যদি পরিবার আগে থেকে খেয়াল করতো তাহলে হয়তো এই মেয়েটার জীবনে এরকম দিন হয়তো বা আসতো না। আমি একটু সামনের দিকে আরেকটু আগাতে চাই। তো তুমি বলো, ওকে দেন, ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে তোমার কি মনে আছে যতক্ষণ পর্যন্ত তোমার সেন্স ছিল কি করা হয়েছে তোমার সঙ্গে একটু বলো তো? ওই রুমাল ধরা পর্যন্ত কি কথাবার্তা হচ্ছিল তোমার সঙ্গে? একটা হলো তোমাকে ভিডিও দেখালো, ভয় টয় দেখায় তোমাকে ফার্মেসিতে নিল, তো ফার্মেসিতে যাওয়ার পরে তোমার সাথে কি কথাবার্তা হচ্ছিল যতটুকু তোমার মনে আছে সেন্স হারানোর আগ পর্যন্ত? ওকে দেন।
ভিকটিম আমরা ছোট বোন 3 বান্ধবী মিলে ফাইজলামি করতেছিলাম। আন্টি কি যেন একটা করতেছিল, রাজিয়া জাহান সুরমা যে ওদের ফার্মেসিতে কাজ করে মেয়েটা, ওই মেয়েটার সাথে উনি কথা বলতেছিল। 3-4 মিনিট পরে দেখি উনি একটা রুমালের মধ্যে কি যেন দিতেছে। তো আমি জিজ্ঞেস করছি আন্টি কি করেন, তা বলে কি চুপ করো একটুখানি বসো। তারপর আমার নাকের ভিতর ধরার পরে আমার আর কিছু মনে নেই। তোমার এই নাকের ভেতর ধরার পরে যখন তোমার সেন্স ফিরছে, ফার্স্ট মেমোরিটা কি? প্রথম তোমার কি মনে আছে? কি দেখছো তুমি ঘুম থেকে ফেরার পরে? কি মনে আছে? কিছু মনে আছে? হ্যাঁ, কি সেটা? আমি ওখানে আমি যখন নাকি ঘুম থেকে উঠি তখন দেখি সাইমাদের বাসায়। সাইমাটাকে তোমার বান্ধবী? জি। আচ্ছা, হ্যাঁ, সাইমাদের বাসায়। হ্যাঁ, ওখানে ওর বাবাকে দেখছি, ওর আরেকটা লোককে দেখছি, আরেকটা মেয়েকে দেখছি, হ্যাঁ, আর ওর মাকে দেখছি। হ্যাঁ, তো আমি সাইমাকে জিজ্ঞেস করছি যে আমি এখানে কেন, আমি তো ফার্মেসিতে থাকার কথা। রাইট। তো বলে যে চুপ করে থাকো, পরেরটা পরে বোঝা যাবে। অনেকবার জিজ্ঞেস করছি, আমাকে ধমক মাইরা মেরা চুপ করা দিছে। এই সাইমাটা কি তোমার বয়সী ছিল? জি। ও কোন ক্লাসে পড়তো? 5। একই ক্লাসমেট তোমার? জি। আমি অবাক হচ্ছি প্রিয় শ্রোতা, নাথিং এই টু সে। বাসায় কত দিস? আমি ফ্লোর দিব, তবে তার আগে আমাকে একটা বিরতি নিতে হবে। আপনারা সবই ফেসবুকে দেখতে পাচ্ছেন, আমরা স্টুডিও থেকে আছি ফেসবুক লাইভে, বাট আমি বারবার আপনাদেরকে বলছি এটা একটা অমীমাংসিত সত্য। আমরা সত্য মিথ্যা আপনাদের উপরেই ছেড়ে দিয়েছি। এটা এই মামলাটি কোর্টে জাজমেন্ট অবস্থায় রয়েছে। ওনারা যে বক্তব্য দিচ্ছেন সেটা আমরা জাস্টিফাই করব না, সেটা জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে কোর্টের। কতটুকু সত্য বলছেন, কতটুকু মিথ্যা বলছেন সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে এবং কোর্ট সেখান থেকে রায় দেবে। শেষ পর্যন্ত কোর্ট যে রায় দেয় সেটার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আমরা এটাকে উপস্থাপন করতে চাই আমাদের সামাজিক যে লেসন বা আমাদের এইরকম ঘটনা থেকে আমাদের নিজেদের যে একটু সতর্ক হওয়া, সেই জায়গাটি থেকে আমরা অবশ্যই আস্থা রাখতে চাই মহামান্য বিচারকের উপর, আমরা আস্থা রাখতে চাই মহামান্য কোর্টের উপর। আমরা এটাকে একটা এভিডেন্ট হিসেবে উপস্থাপন করছি না, আমরা কাউকে এখানে অ্যাকিউজ করছি না। ওরা যা বলছে সেটা যে 100% সত্য সেটাও আমরা দাবি করছি না। সেই দাবিটা সে নিরূপণ করার দায়িত্ব হচ্ছে কোর্টের, যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই ডিসক্লেমার হিসেবে আপনাদেরকে বলেছি। তবুও আজকে ওরা যা বলছে সেটা বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আপনি ব্যক্তিগতভাবে রাখতে পারেন, রেখে আপনার না যে ওর সাথে কি হয়েছে ওকে না ঢাকা মেডিকেলে কেন নেবেন আপনারা? তো তখন পর্যন্ত ধরেন যেটা জানলেন জ্বর, ওকে পাইছেন, তাতেই আপনারা খুশি। আশেপাশে কিন্তু ওকে ওইরকম কোনো ডাক্তারখানা নাই, শুধু ফার্মেসি। আমরা কি ওকে কাঁপতেছিল? জি, ওকে ও কাঁপতেছিল। ওর কোনো শারীরিক ওটা ভাবেন নাই, ভাবছেন যে ওকে ট্রিটমেন্ট করা দরকার? জি। আচ্ছা, প্রচন্ড জ্বর ছিল ওর। আচ্ছা, এমনকি হেডমাস্টার নিজে ওর মাথায় হাত দিয়ে দেখেছে যে ওর জ্বর ছিল। আচ্ছা। তখন ওকে আমরা ঢাকা মেডিকেল নর্মালি নিলাম আর কি। তখন ওকে আমার আম্মু বললো যে হারানো গেছে, 30 ঘন্টা পরে পেয়েছি মেয়েটাকে, জ্বর, আমরা দেখাবো। তখন কিন্তু ওকে মানে পুলিশ মহিলা দেওয়া হলো 2 জন, ওকে কিন্তু চেক আপ করা হলো। আচ্ছা, ওই মেডিকেল থেকে দেওয়া হলো? জি, চেক আপ করা হলো। চেক আপ করার পরে ওকে ওসিসিতে দেওয়া হলো। আমরা কিন্তু ওসিসি চিনি না, ওকে ওসিসিতে দেওয়া হলো। ওসিসিতে ভর্তি করার পরে আর ওই মহিলা চেক আপ করার পরে বলছে যে আপনার মেয়ের তো মানে হয়েছে, ওর সাথে খারাপ কিছু হয়েছে। এটা কে বলেছে? পুলিশ বলেছে নাকি? মানে চেক আপ করার পরে আমরা কিন্তু বলছি যে হারানো গেছে মেয়েটা, জ্বর, আমরা দেখাবো। ও মানে মেডিকেল থেকেই বললো যে হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি রুমের ভিতরে মানে ডাক্তার নাই, ওদিন শুক্রবার বন্ধ, ডেলিভারি রুগী ওগুলো ঢুকছে মানে তো ডাক্তার নাই। তারপর একজন ডাক্তার আসছে, ডেলিভারি রুগী থেকে ওরে দেখবো, সে নর্মালি দেখবো। দেখার পর আমি বলছি হারাই গেছে, কথা বলছি। হারাই গেলের কথা বললে ওই জায়গা করে পরীক্ষা নিরীক্ষা করে যে হারাই গেছে মানে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন মহিলা পুলিশ দিচ্ছে একজন আর পুরুষ পুলিশ 2 জন। এই 2-3 জন আমাদের সাথে এই 11টার থেকে 3টা পর্যন্ত দাঁড়াই ছিল। দাঁড়াই থাকার পরে চেক করছে ওরে। আমার বোনও ছিল লগে, আমার ওই সাংবাদিক উনিও ছিল একজন পেপারের। ওইরা উনি বলে যে এই বাচ্চার সাথে তো খারাপ কিছু হয়েছে, একের অভিজ্ঞবার। তখন আমি মনোওয়ালের লগে জানেন নিজে পইরা গেছি আমার বাচ্চার সাথে কি হয়েছে। তখন আমার সকাল ওসিজিতে ঢুকাই দিয়েছে রাইতে 3টা বাজে। আমি রাইতে ছিলাম, সকালে বাসায় গেছি। আবার আমার আর থাকতে দিচ্ছে না ওইখানে মা থাকতে পারে না। জি, আমি বলতে চাই, আর ওকে যখন পাওয়া গেল ওই কিন্তু এই ভিডিওর কথাগুলো আমাদের কাছে বলে নাই। আচ্ছা, শুধু ওই ফার্মেসির কথাই বলছে। তখনও জানেন না, আপনারা? তখনও আমরা জানি না যে ও কিন্তু ও জানে। তারপরে ওকে ঢাকা মেডিকেলে 4 দিন রাখা হলো এবং কি ঢাকা মেডিকেলের পুলিশরা ছাড়পত্র দিয়ে বললো যে আপনারা কি মামলা করছেন? তখন আমার আম্মু বলে যে না, বলে যে আপনারা মামলা করেন, আসামিদেরকে গ্রেফতার করেন। আমার গা শিউরে উঠতেছে বারবার। জি, তখন আমরা মামলা করতে গেলাম। আমার মার কেস নেয় না, থানায় নিবে না, আমার আম্মুর কেস পাঠাইছে। কি করেছে আপনাকে থানা থেকে বলেন তো? থানায় আমার মামলা নেয় না, কয় কি মেডিকেলের রিপোর্ট যাব না আসবো, এবার আমরা মামলা করতে পারবো না। তখন ওই সাংবাদিক করে ফোন দিছি, ওরা গেছে বড় মামলা লইব। কি করবো, আয়োরে পাঠাইছে মেডিকেল। আয়ো যায়া মোবাইলে মাইয়ার জবানবন্দি নিয়ে আসছে, তারপর মামলা করছে। মানে আয়ু সহযোগিতা করছে? হ্যাঁ, আয়ো মেডিকেল পাঠাইছে ওসি। আচ্ছা, যায়া মেডিকেল তো ওনাদের কিছু ফর্মালিটিস আছে, সেটা মেইনটেইন করতে হবে। ওইটা কইতে পারে নাই, ভিডিওর গুলা বলতে পারে নাই, পরে অসুস্থ ছিল। আচ্ছা, বলছে আমি ওই না সানবারে গেছি, তারপরে দেখি সাইমাকে বাসা, এইটুকু পর্যন্ত বলতে পারছে। তারপরে আয়ো আইনা ওসির কাছে দিছে, ওসি গ্লেস লেখছে, আসামি ধরছি আনছি থানায়। ওই সুমায়ার মারে ধরাই নেই, সুমায়ার মাঝে এই লোক জড়িত আমরা জানি না।
তো আপনি আসামি কাকে মনে করেন? আরেকটা আসামি কথা আমি ওই বলতে চাই। ডাক্তারের বেডি তাসলিমের আম্মু ডাক্তার, হ্যাঁ। তার সহকর্মী ওই যে ভিডিও রেকর্ডিং করছে যে মায়ের আর যে আব্দুল রবের বাসায় বই আবার ঘটনা হইছে ওর সাথে খারাপ কিছু, হ্যাঁ, আব্দুল আব্দুল রবরে ধরাইছি। আচ্ছা, তিনজন আসামিকে আপনি মামলা ধরে নিয়ে এসে পরে মামলা হয়েছে না, নাকি? মামলা করার পরে গাড়ি দিছে নিয়ে আসছে। মামলার এজাহারটা আমার কাছে আছে, আপনারা নিয়ে এসেছেন, আমি একটু ফটোকপি আছে আমার কাছে। প্রিয় শ্রোতা, আমি খুব কিছু অল্প অংশ আপনাদেরকে একটু শোনাতে চাই। আমার মনে হয় যেটা পত্রিকার রিপোর্টটা কি কবে হয়েছে? মামলা হওয়ার পরে হয়েছে? মামলা হওয়ার পরে হয়েছে। কোর্ট উঠাইছে যেদিন এদিন। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি বরং পত্রিকার রিপোর্টে আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছে এবং ঘটতে চলেছে। এটা হচ্ছে একটা স্থানীয় পত্রিকা, আমি যদি ভুল না করে থাকি দৈনিক আলোর জগৎ, আমার আইডিয়া নেই পত্রিকা সম্পর্কে। এটা হচ্ছে 15ই নভেম্বর 2018 এই পত্রিকায় যেটা এসছে, টাইটেলটা ছিল এরকম যে রাজধানীর শ্যামপুরে ধর্ষণ মামলায় ভুয়া ডাক্তার সহ 3 জন গ্রেপ্তার। রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। বাদী সালমা আক্তার 40, যিনি আজকে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, ইনি জানিয়েছেন গত 8ই নভেম্বর বৃহস্পতিবার আইরিন ব্র্যাকেটে ছদ্মনাম, আপনি আপনার মেয়ের নাম এখানে ব্র্যাকেটে ছদ্মনাম ব্যবহার করেছেন, আমরা নিজেরা নাম উচ্চারণও করিনি আজকে এখানে। স্কুল কোচিং শেষ হয় বিকাল 3টায়, কিন্তু তার মেয়ে বাসায় না ফিরলে সে স্কুলে যায় এবং স্কুল বন্ধ থেকে প্রধান শিক্ষককে ফোন দেন এবং স্কুল সহ পরিচিত লোকজন ও আত্মীয় স্বজনদের কাছে খবর নেন। এক পর্যায়ে এলাকার মাইকিং করলে কোনো খবর না পেয়ে শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার নম্বর হচ্ছে 341, তারিখ হচ্ছে 8/11/2018। পরদিন শুক্রবার সন্ধ্যা আনুমানিক 7টায় তারা জানতে পারেন তাদের মেয়ে মামলায় অভিযুক্ত আটককৃত আসামি আব্দুর রবের বাসায় আছে। তৎক্ষণাৎ তারা আব্দুর রবের বাসা থেকে অচেতন অবস্থায় মেয়ে আইরিনকে উদ্ধার করে তাদের বাসায় নিয়ে আসে। তাদের মেয়েকে পাওয়া গেছে শুনতে পেয়ে স্কুলের প্রধান শিক্ষক, জিডি তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ, নামটা এখানে কেন আসেনি, আচ্ছা ঠিক আছে, সাংবাদিকরা উপস্থিত হন, কিন্তু আইরিনের কোনো হুঁশ না থাকায় কি হয়েছিল সেটা জানা যায়নি। এক সময় রাত আনুমানিক 9টায় হুঁশ ফিরলে সে জানায় স্কুল কোচিং শেষে মামলার আটককৃত আসামি খন্দকার জান্নাতুল ফেরদৌসের স্কয়ার হেলথ কেয়ার ফার্মেসিতে গেলে, এই ফার্মাসির নাম কি স্কয়ার হেলথ কেয়ার, আচ্ছা স্কয়ার হেলথ কেয়ার ফার্মাসিতে গেলে তার মুখ অচেতন নাশক ঔষধ মাখায় এবং এরপর তার আর কিছু মনে নেই। পরদিন শুক্রবার কেন সে আব্দুর রবের বাসায় গেল তা সে জানে না। একথা শুনে তার পরিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মেয়ের শারীরিক অবস্থা খারাপ দেখে ওসিসিতে ভর্তি করা হয়। পরে আইরিনের মা সালমা বেগম রবিবার রাতে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে 3 জনকে আটক করে পরদিন সোমবার 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। এরপরের টুকু আমার সংবাদে আর নাই, কিন্তু এখানে আমি অবশ্যই ধন্যবাদ দিব আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে পুলিশকে। আমি এটা সত্যি আমি যখন এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস দেখি আমার খুব ভালো লাগে, আমার খুব গর্ব করতে ইচ্ছে করে। আমি রিয়েলি প্রাউড, বিকজ পুলিশ এই সব জায়গাগুলোতে খুব সেন্সিটিভ। সেটা হচ্ছে যে আমরা জানি যে ওনাদেরকে সোপর্দ করার পরে ওনাদেরকে আবার আদালতে হাজিরও করা হয়েছে জামিনের জন্য, কিন্তু পুলিশ স্বেচ্ছায় যেটা করেছে যে ওনাদেরকে যাতে জামিন না করা হয় সেটার একটা ব্যবস্থা করেছে এবং আমি যতদূর জানি ওনারা এখনও জেলে আছে, আমি যদি ভুল না করে থাকি, ঠিক? তো সেটা লেটারও আমি দেখতে পাচ্ছি এখানে, আপনারা পুলিশ স্বেচ্ছায় এটা করেছে, কারণ ওনাদের তো আপনাদের তো উকিল ধরতে হতো, আপনারা কি উকিল ধরেছিলেন? উকিল আছে আমার আছে, তো ঠিক আছে, 3 জনকে ধরে নিয়ে গেল। আমি সময় পেলে আরও কিছু ডকুমেন্টস আমি আমার শ্রোতা যারা আছেন তাদেরকে পড়ে শোনাবো। হ্যাঁ হ্যাঁ। মামলা করার পরে মানে থানার লোকেরা জিজ্ঞাসাবাদ করলো আমার বোনকে, আমার মাকে। ওসি বলল যে সবে তো মাত্র থাকা শুরু, এখানে আরো কত থাকতে হবে। কে বললো এটা? ওসি, থানার ওসি আমার মাকে বললো। হ্যাঁ। ওসিতে 4 দিন থাকার পরে বাচ্চাকে থানায় নেওয়া হলো। থানায় একটা রাত রাখার পরে পরের দিন সকালবেলা কোর্টে ওঠা হলো ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্য। তখন কিন্তু আমার বোন ভিডিওর কথাটা বললো ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার আগে। আচ্ছা, আর এর যে 4 দিন যে আমার বোন ঢাকা মেডিকেলে ছিল, ওখানে কিন্তু আমাদের বেশি থাকতে দেওয়া হয় নাই, ওর সাথে কথাও বলতে দেওয়া হয় নাই, আর ও আমাদেরকে বলেও না। আর ঠিক আছে, ওখানে ফর্মালিটিস আছে, তোমার বোন তো বলেছে। তখন কিন্তু বলেছে ভিডিওর কথা, তখন আমরা বলছি যে তুমি তোমার বেশি কথা ওর সাথে বলি না, বলছি তোমার সাথে যা অন্যায় হয়েছে, তোমার সাথে যা হয়েছে খারাপ হয়েছে, তোমার সাথে যা হয়েছে তুমি সব বলবা। এমনকি প্রধান শিক্ষক স্কুলে মানে কৌশলে ওকে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে। তোমাদের কাছে বলেছে? জি বলেছে। আচ্ছা, ওর কাছ থেকে শুনে একটু। এইরকম একটা ঘটনা তুমি কি বলেছো এটা তোমার ফ্যামিলিকে বলেছো প্রধান শিক্ষকের বিষয়টা, নাকি ওরা তোমাকে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে আসছে এই ধরনের কথা বলার জন্য? না, করতো এরকম প্রধান শিক্ষক করতো তোমাকে? জি। তো করতো, তুমি বাসে এসে কেন বলতে না বলো তো? যেদিন আমি মানে কি বৃহস্পতিবার ছিল যেদিন হারানোর দিন, সেদিন টাচ করেছিল। ওই একদিনই করেছে নাকি বেশ কয়েকদিন করেছে? ওই দিনই শুধু করেছে, ওই হারানোর দিন। মানে ওই ঘটনার পরে তুমি ফার্মেসিতে যাও? ওই ঘটনার পরে আমি বাসায় যাই, বাসায় যে খাবার খেয়ে আবার তারপরে তুমি স্কুলে আসো, এসে কোচিং এর পরে তুমি ফার্মেসিতে যাও, রাইট? কোচিং শেষের পর। জি, আমি আরেকটা কথা বলছি, ওকে জিজ্ঞাসা করেন যে হেড স্যার ওকে কি বলতো। কি বলতো তোমাকে হেড স্যার? হেড স্যার আমাকে বিভিন্ন খারাপ কথা বলতো। হেড স্যার কোথায় আছে? আমার বাসায় সাইড। না, হেড স্যার এখন কোথায় আছে? স্কুলে।
ওনার নামে মামলা হয়নি? ওনার নামে মামলা করতে ম্যাজিস্ট্রেটের কাছে চাইছি। বলতে পারে নাই, ছোট আর মানুষ থানায় বসিয়ে কইছি বলতে করে পারে নাই। নাই। থানায় যেদিন ওই ওর নামে মামলা হয়, এদিনে ওনার নামে মামলা হইতো। এত বড় একটা ঘটনা ঘটে গেল, প্রধান শিক্ষকের ব্যাপারে আপনারা তো আগে থেকেই বিষয়গুলো আপনারা কিছুটা হলেও টাচ করতে পারছিলেন, যদি আপনাদের কথা সত্য হয়ে থাকে। অনেক তাহলে মেয়েরা কইছে তাহলে আমার আপনি মামলাতে শুধুমাত্র 3 জনের নাম কেন দিলেন? প্রধান শিক্ষকের নাম কেন মামলাতে জড়ালেন না? দিতে চাইছি, থানার কেউ লয়নি, সাক্ষী ওই সাংবাদিকেরা লইব না, প্রধান শিক্ষকের নাম লইব না। তারপরে এখন আবার কি করে শুনবেন, এখন আবার মেডিকেলের সার্টিফিকেট বাইরেছে পর আবার আমাদেরকে ডাইকে নিছে থানায়, হ্যাঁ। ওই আজম হ্যাঁ। ডাইকে নিয়ে আমার বড় বোনের সরকার এখন বলে যে ওই মহিলা যে ভিডিও রেকর্ডিং করছে ওগুলা বাদ, আগের দিন ধরবো না, সেদিন রাইতে রেপ করছে কেটা সেটা নাম বলো তুমি। কথা স্যার সেটা বুঝছেন, তো বলতে পারবে না, কারণ ও বিগত তো সেন্সলেস কইতে ছিল। পারে না। অন বলতেছে আগের ঘটনা বাদ, আগের ঘটনার বাদ। আমি কেন আমার মেয়ে যদি আচ্ছা, আমরা আগের ঘটনা- ধারাবাহিকভাবে আসি। ও দাবি করছে যে হেড স্যারের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনারা সেখানে নতুন করে নাম ঢোকাতে পারেন নাই। কিন্তু আপনারা কি জানেন, আপনারা যে লয়ারকে ধরছেন সেটা হচ্ছে যে এই মামলার চার্জশিট কি দেওয়া হয়েছে? মামলার না না চার্জশিট দেওয়া হয়নি। ও লয়ারের নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, আছে। ওকে, লয়ারের সঙ্গে এখন আমরা কথা নতুন বলবো। যে হে- আচ্ছা, এই লয়ার আপনার এই বিষয়টা ডিল করছে। ওকে, আমরা লয়ারের সঙ্গে কথা বলছি। প্রিয় শ্রোতা, আপনারা স্ট্যান্ড বাই থাকুন। আমাদের এই লয়ার বিষয়টি নিয়ে কতটুকু ইনভলভ বা আদৌ তিনি আমাদের সঙ্গে কথা বলতে চান কিনা সেটা আমরা একটু আপনাদের সঙ্গে ইনভলভ করাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমি আরজি কিবরিয়া বলছি, ঢাকা এফএম থেকে। আপনার ক্লায়েন্টের সঙ্গে বোধহয় কথা হয়েছে আপনার। সমস্যা নাই। আমি ওনাদের যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, এই ঘটনার উপরে আমরা রেডিওতে ওনাদের পুরো ঘটনাটাই প্রচার করছি। তো এটা এখানে আমাদের মনে হলো যে আপনি যেহেতু ওনার ঘটনার লয়ার, ওনার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে আপনার সঙ্গে একটু কথা বলা দরকার, এই কারণেই আপনাকে ফোন দেয়া। তো আপনি কি কারি লিয়াকত বলছেন? আমি ওনার যদি বলেন আমার মোটামুটি মামলা স্যারের থেকে আমি শেয়ারিং করি, তো আচ্ছা। সেখানে খুব ঠিক করেন, সেখানে আমি স্যারের নিয়ে দিব আপনাকে। আপনি বলেন। ওকে, আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নামটা হচ্ছে রোমান। রোমান। তো রোমান ভাই, আমরা যতটুকু জানি যে এই মামলায় 3 জন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, 3 জন গ্রেপ্তার। আচ্ছা, ওনারা যেই এই যে হেড স্যারের বিষয়ে যে কথাগুলো বললো, বা আমি তো নিজেও ভিকটিম আমার সামনে আছে, আমি ওনার সঙ্গে কথা বললাম, তো সেখানে যেটা বুঝতে পারছি যে ভিকটিম তো হেড স্যারের কথা বলছে। তো এক্ষেত্রে আপনাদের জায়গা থেকে কি কোনো স্টেপ নেওয়ার আছে, যে যারা বাইরে আছে তাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো স্টেপ? আমি বলি, এখানে হচ্ছে যখন একটা মামলা আয়ু হয়, মানে থানায় হয়, এখানে একটা সামনে কোন তদন্ত করার দায়িত্ব আছে একজন আয়ুর, মানে যে ইনভেস্টিগেশন অফিসার। উনি একটা ঘটনা জানবে বাড়ি থেকে, হ্যাঁ, বা অভিযোগ থেকে জানবে, জেনে উনি ওনার যে পয়েন্ট গুলো আছে, যে ওইগুলো আছে, ওইগুলো অনুযায়ী উনি একটা ঘটনার সাথে কে জড়িত থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি এক্সকে বললাম যে এক্স এই কাজটা করছে, কিন্তু উনি তদন্ত করে দেখলো ওয়াই হয়েছে, ওয়াই ওর সাথে জড়িত আছে, তো এটা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ওনার। এখন উনি যদি এক্সকে এক্স সত্যিকারী মানে লায়াবেল, হ্যাঁ লায়াবেল, মানে উনি এক্সকে বাঁচিয়া বলো যে এক্স না, ঠিক আছে, আদার্স কেউ, এই ক্ষেত্রে হচ্ছে আমরা করতে পারবো কি, যখন মামলাটা কোর্টে আসবে, সিএস আসবে, তখন আমরা নারাজি দিব যে না, এটাই হয় নাই, আমরা অধিকতর তদন্ত অন্য কোনো এজেন্সি দ্বারা চাচ্ছি, ঠিক আছে। এখন এই মামলার যে মূল, আমি বলি মামলা সম্পর্কে আমি জানি যতটুকু বলি, মামলার মেন কাহিনী হচ্ছে কি আয়ু বায়াস, আসেন বলতে আয়ু বায়াস। এখন আয়ু অনলি ওই যে আব্দুল রব যে অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ, ওনার শুধু আলামত ডিএনএ টেস্ট করতেছে, ইয়ের সাথে ওই যে ভিকটিমের কাছে যে আলামত পাইছে সেই আলামত থেকে এই শুধু ওনার ইয়েটা যেন উনি এই কোর্টে পারমিশন চাইছে, ঠিক আছে। কোর্ট ওনাকে পারমিশন দিচ্ছে ওই ম্যাচগুলো আছে, যেটা সাদৃশ্যতা না এই দৃশ্যটা, হ্যাঁ, এটার জন্য আদেশ দিচ্ছে। এখন এই ক্ষেত্রে যদি এক্ষেত্রে এটা হচ্ছে আয়ু যদি চায় যে না, এটা অন্য কারো হাত থাকতে পারে, আয়ু অন্য একজনকে সেটা করতে পারে, তাকে সেই মামলায় জড়িত করতে পারে, তার সম্পর্কে সে জানতে পারে, ঠিক আছে। আমরা আমাদের বেশি কিছু আমরা পাই, আমাদের ওরকম কিছু থাকে না। না, কিন্তু আমি যতটুকু জানি যে প্রাথমিক তদন্তে উনি যেভাবে ইনভেস্টিগেট করছেন, সেখানে যদি আপনাদের সে থাকে, সেটা আপনার নারাজি দিয়ে আবার কোর্টে সেটা পেশ করতে পারেন, তাই তো? হ্যাঁ, আমরা সেটা আবার বলতে পারবো যে না, এটা হয় নাই, এই ক্ষেত্রে আমরা এজেন্সি চাচ্ছি না। এটা আসলে আমরা এখনই এইভাবে বলাটা উচিত হবে না, কারণ যেহেতু চাষিটা এখনো আসেনি, সুতরাং এখনই নারাজি প্রশ্ন। সালমাপা অনেক কিছু বলে, আরেকটা আয়ু চাইলেই তার মন গড়া হবে একদম একটা, যেখানে ভিকটিম থেকে ধর্ষণের আলামত পাওয়া গেছে ঢাকা মেডিকেলে, রাইট। এক্ষেত্রে আয়ু চাইলেই একটা মামলা ভাড়া কমায় দিয়া বা কাইদা দিয়ে করতে পারবে না, মন গড়া রিপোর্ট দিতে পারবে না। উনি ভিকটিম, এই জন্য ওনার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে, হায় বুঝি আমাকে এইভাবে বুঝতে পারছি, রাইট, এইভাবে শেষ করে দিবে, আমাকে এইভাবে ঠকাই দিবে, থাকা আতঙ্কটা ভিতরে কাজ করতেছে, রাইট। আমরা যারা মিডিয়া দিব, আমরা যারা এইখানে এগুলা হেল্প করতেছি, তাদের আমাদের বেশি আতঙ্ক হলে চলবে না। আমাদের
তাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে। রাইট। আরেকটা বিষয় আমি আপনাদের কাছ থেকে একটু জানতে পারি কিনা, সেটা হচ্ছে এই ধরনের মামলাতে ওনার তো নিজের কোনো অ্যাবিলিটি নাই, মানে সেই অর্থে ইকোনমিক কোনো অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করছেন? মানে ওনার তো সেই অর্থে তেমন একটা ইকোনমিক অ্যাবিলিটি নাই, মানে আমি তো আপনারা কিভাবে সহযোগিতা করছেন আসলে এই জায়গা থেকে? কারণ আপনাদের নিজেরা তো এখানে প্রফেশনাল, রাইট? আমাদের সিনিয়ররা একটা হিয়ারিং এ গেলে মানে 30,000 টাকা ফি থাকে, সেক্ষেত্রে আমরা ওনাকে ওরকম দেই না, উনি যা দেয় আমরা সেটা দিয়ে এটা তো যা দেয় অ্যাটলিস্ট উনি যেটা দিচ্ছেন বা দিতে পারতেছে আমরা সেটাই ওনার থেকে নিচ্ছি, আমরা কোনো কিছু নিচ্ছি না ওনার কাছ থেকে। আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু আপনি লয়ার, এই মামলায় যে ধারাটা আছে, হ্যাঁ, এই মামলায় যে ধারাটা দেওয়া হয়েছে সেই ধারার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? আমি একটু আমাদের লিসনার যারা আছেন, মৃত্যুদণ্ড। মানে এটা যদি প্রমাণ হয় তাহলে মৃত্যুদণ্ড হয়ে যাবে, তাই তো আসামির? হ্যাঁ এটা মৃত্যুদণ্ড। আপনি প্রমাণ হয়ে আসলে বিচারকের কাছে যদি আপনি সাক্ষী প্রমাণ দিয়ে সম্পূর্ণ প্রমাণ করতে পারেন, ঠিক আছে রোমেল, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনার সামনেই কথা বললাম, আমাদের লিসনাররাও শুনলো, এটা সব পুরো মানে একবারে আনকাটভাবে রেডিওতে প্রচার করছি আমি, পুরো কথাটাই হলো। সেটা হচ্ছে যে এগুলো করতে গেলে এক ধরনের বিভিন্ন রকমের মানসিক জটিলতা, মানসিক চাপ তো আছে, সিস্টেমেটিক জটিলতা আছে, আমরা জানি এগুলো আইনের ব্যাপার, বছরের পর বছর ধরে চলতে থাকে। তবে ন্যায় বিচার আসবে এই বিশ্বাসটা রাখতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যিনি ভিকটিম তিনি উপস্থিত আছেন, যারা এতক্ষণ ধরে শুনে এসেছেন, নতুন করে বলার কিছু নেই, কিন্তু যার নামটা এখানে চলে এসছে যেটা আমাকে ভয়ানকভাবে আঘাত করেছে, সেটা হচ্ছে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল। ওনার নাম যেহেতু এসছে, উনি সম্মানিত ব্যক্তি, যেহেতু মামলাতেও নেই এবং এটা প্রমাণও হয় না, যেহেতু ওনার নাম মামলাতে যেহেতু নেই, এখন পর্যন্ত প্রমাণ যেহেতু হয় না, সুতরাং সেই জায়গাটি থেকে আমরা আসলে দাবি করতে পারি না উনি এই ধরনের কাজ করেছে নাকি করেনি, কারণ এটার এখতিয়ার কেবলমাত্র কোর্টেরই আছে। কিন্তু যেহেতু এই ধরনের একটা অনুষ্ঠানে তার নাম এসছে, সুতরাং আমরা এটা নৈতিক দাবি মনে করছি তার সঙ্গে কথা বলার, এবং তিনি যেটাই বলুন না কেন সেটা তার বলার অধিকার আছে। তো সেই জায়গাটা থেকে তিনি আমাকে একেবারেই চেনেন না, আমি ফোন একেবারে আনকাট অবস্থায় তাকে দিচ্ছি, এরপরে দেখা যাক কী ঘটনা ঘটে। কী নাম বললেন? সালাউদ্দিন। যেহেতু আপনার নামটা এখানে আসেনি, সুতরাং এখানে আপনার বক্তব্যটাও প্রাসঙ্গিক হয়ে যায়, সেই জন্যই আপনাকে ফোন দেয়া। আর আপনি যেহেতু স্কুলের প্রধান শিক্ষক, সেই রেসপেক্টটা আমাদের কোনো অংশেই কমতি নাই। সো আপনার আসলে কি বলার আছে বিষয়টা নিয়ে, বা আপনি কতটুকু জানেন? দায়িত্বের জায়গা থেকে তো আপনারও কিছু না কিছু করার ছিল, কি হয়েছে আসলে আমাদেরকে যদি বলতেন। আপনাকে ধন্যবাদ জানাই বলতেছি যে এটা স্কুলের একটা বাইরের ঘটনা ছিল, ঠিক আছে? স্কুলের বাইরের ঘটনা? স্কুলের বাইরের ঘটনা, এবং শ্যামপুর থানায় যখন এটার মামলা হয়েছে, শ্যামপুর থানার থেকে এটা তদন্ত হয়েছে, এরপরে তদন্ত হয়ে এটা আবার আপনার ইয়েতে গেছে শেষগা থানা। আচ্ছা, ভিকটিম সাপোর্টার যেটা আছে। আচ্ছা, ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে তো আপনাকেও ডাকা হয়েছিল আমরা যতটুকু জানি। হ্যাঁ, আমি গিয়েছিলাম এবং ওইখান থেকে ওরা আসছিল, তদন্ত আসছিল। আচ্ছা, ওইখান থেকে ওই তাপসিংহা নামে এক পুলিশ অফিসার আসছিল, আমি ছিলাম না ওইদিন, আমি ছুটিতে ছিলাম। উনি আমার সহকারী প্লাস হলো আমার যে স্টুডেন্টরা ছিল ওদের থেকে একটা স্টেটমেন্ট উনি নিয়েছে। আচ্ছা, যেদিন এই ঘটনাটা হয়েছে সেদিন ছিল বৃহস্পতিবার, যে পরীক্ষা চলে তখন। আমি আমার এক সহকারীকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে গিয়েছিলাম, ওই সহকারীও স্টেটমেন্ট দিয়েছিল, স্যার আমি একসাথে আমরা 9:30টার দিকে পরীক্ষার হলে থাকি, এবং ওইখান থেকে আমরা প্রায় 1টা-1:30টার দিকে ওইখান থেকে। না, কিন্তু একটা বিষয় তো এখানে স্পষ্টভাবে এসছে যে আপনার স্কুলে আসা অবস্থায় হচ্ছে সে মানে হারিয়ে যায়, এবং এ ব্যাপারে যেটা হচ্ছে যে সালমা যিনি অভিযোগ করলেন যে আপনার সঙ্গে বহুবার যোগাযোগ করেছে, আপনার কাছ থেকে সাহায্য চেয়েছে তার বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা কোনো সহযোগিতা করেননি, এটা আসলে কতটুকু সত্য? সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, উনি আমার বাসায় যখন গেছে 3টার পরে, আমি তখন রাত খেয়ে তখন স্টুডেন্ট পড়াচ্ছি আমার বাসায়, কারণ জেএসসি পরীক্ষার কিন্তু এরপর দিন হলো ইংরেজি পরীক্ষা। বাসায় পড়াচ্ছেন মানে আপনি প্রাইভেট পড়াচ্ছেন, তাই তো? আমার ওই তো স্টুডেন্ট ছিল আর কি। আচ্ছা, ওরা বাসায় আসে। আচ্ছা একজন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় এসছে সালাউদ্দিন সাহেব, সেটা হচ্ছে যে আমরা এরকম শুনলাম সালমার কাছ থেকে যে মানে বাচ্চাদেরকে এইরকম বাসায় পড়ানো বা কোচিং পড়াতে এটা বাধ্য করা হয়, এটা আসলে কতটুকু সত্য আপনার স্কুলের ক্ষেত্রে? না, এটার কোনো সত্যতা নাই, এটা মিথ্যা কথা। আর আমাদের ওই যে আছে আপনার যে পঞ্চম আর অষ্টম, আমাদের এখানে অষ্টম পর্যন্ত আছে। জি, অষ্টম পর্যন্ত পঞ্চমের আমাদের থেকে যে পঞ্চম পিছিয়ে পড়ে ছেলে মেয়েদেরকে আমরা বিশেষ একটা ক্লাসের ব্যবস্থা করে থাকি ছুটির পরে। আচ্ছা, এটা আমাদের অফিস থেকে একটা নির্দেশ থাকে যে ওদেরকে আপনারা যে করেই হোক পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে একটু অগ্রসর করবেন। আচ্ছা, আচ্ছা, আমাদের জায়গা থেকে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে আপনি যেটা বলছেন যে ওনারা যেটা অভিযোগ করছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এসছে। আচ্ছা, আমরা সেটা প্রচার করছি, পাশাপাশি আমাদের যিনি ভিকটিম, আমরা তো তার নামটা মেনশন করছি না, আপনার ছাত্রী, তার কাছ থেকেও এরকম কথা এসছে যে আপত্তিকর জায়গাগুলোতে আপনার জায়গা থেকে এক ধরনের ইয়ে ছিল, আমি আসলে স্পষ্টভাবে উচ্চারণ করতে চাচ্ছি না এই বিষয়টা রেডিওতে। তো আপনার ছাত্রী ক্লাস 5-এ পড়ে, হ্যাঁ,
আমি প্রশ্নটা একটু কমপ্লিট করি যে ওর কি আপনার প্রতি কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল যে কারণে আপনার মনে হতে পারে যে ও আপনার সম্পর্কে মিথ্যা কথা বলছে, যেটা তো হওয়ার কথা না একটা শিক্ষকের বিরুদ্ধে। আসলে ওদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যেটা বুঝতে পারছি, যেটা লম্বা সময় ধরে হয়েছে, চেতনানাশক ঔষধ প্রয়োগ করে এটা লম্বা সময় ধরে হয়েছে, এটা আসলে স্কুলে থাকা ওইটার সম্বন্ধে আমি কিছু জানি না। মানে এটার সাথে আপনি জড়িতও ছিলেন না? ওইটা কি হচ্ছে না হচ্ছে ওগুলো আমি কিছু বলতে পারবো না। আচ্ছা। ওগুলা এটা কি করতে পারে সেটা তাদের ব্যাপার। এটা স্কুলের বাইরে কি হচ্ছে না হচ্ছে এটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। পুলিশ কি পাইছে না পাইছে সেটা আমিও জানি না। আপনার কাছে যেরকম বলছে আমি এরকম শুনছি, এতে শেয়ার আমি কিছু বলবো না। খন্দকার জান্নাতুল ফেরদৌসকে কি আপনি চিনতেন? জান্নাতুল ফেরদৌসকে আমি তো স্টুডেন্টকে চিনি, খন্দকার জান্নাতুল ফেরদৌস নামে কেউ চিনি না। খন্দকার জান্নাতুল ফেরদৌস হচ্ছে এই মামলার 1 নম্বর আসামি। এনার তো আপনাকে চেনার কথা, এতদিনে তো জানার কথা। আপনার স্কুলের ছাত্রী সে ভিকটিম হয়েছে, আপনি তো তাকে চেনার কথা। কেউ যদি তাকে কিছু করে থাকে আমরা বলছি বারবার যে তার আমরা বিচার চাই। জি, আমরা এলাকাবাসী এটা নিয়ে অনেক মিটিং করছি। আমার স্কুলে কমিশনারের সাথে আমি আলাপ করছি, আমাদের যে স্থানীয় কমিশনার আবু ভাই তার সাথে আমি আলাপ করছি, আমাদের স্থানীয় এমপি সঞ্জিতা আপা তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপ করেছি, এবং লোকাল যত লোক আছে সবার সাথে আলাপ করছি এই ব্যাপারটা নিয়ে যে আমরা কি করতে পারি। না অফকোর্স এটা আমরাও সেটাও চাই, হ্যাঁ, তো আমরাও চাই। কিন্তু আপনার স্কুল থেকে তো ভিকটিম মানে আপনার ছাত্রী সে চলে গেল, স্কুল থেকে বের হয়ে অন্য একটা স্কুলে ভর্তি হয়েছে। আপনারা কি চাইলে তাকে নিরাপত্তা দিয়ে স্কুলে রাখতে পারতেন না, বা এই ব্যাপারে আপনাদের স্টেটমেন্ট আসলে কি ছিল? আপনার ছাত্রী যে ভিকটিম সে তো আপনার স্কুলে এখন আর পড়ছে না, সেখান থেকে অন্য একটা স্কুলে চলে গেছে আমরা যতদূর জানি। সেটা পরীক্ষাই দেয় না, সেটা কি আমার থেকে অ্যাডমিট নিয়ে গেল, সে পরীক্ষা দিবে, একবার সে পরীক্ষাই দেয় না। পরীক্ষা তো সে দিতে পারে নাই, দেয় নাই না পরীক্ষা, সে দিতে পারে নাই। আপনি বোধহয় খোঁজ খবর রাখেন না। না আমি তারে পরে ফোন দিচ্ছি যেদিন তার মা এসে আমার থেকে অ্যাডমিটটা নিয়ে গেল। আমি বললাম যে ওটা পরীক্ষার হলে পারেন, কারণ আমরা কিন্তু পরীক্ষার হলে থাকি না, আমরা থাকি অন্য জায়গায়। পরীক্ষার দিনও আমি ফোন দিচ্ছি তারে, যখন হলের থেকে ফোন দিচ্ছি যে আপনার এই স্টুডেন্ট আসছে, তখনও তারা আমি ফোন দিচ্ছি। সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দিয়ে যাচ্ছে। এটা আপনাকে গালিগালাজ কেন করেছে? আমি জানি না সে কেন করছে। সে একটা মানুষকে কারণ ছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করলে আপনি কোনো স্টেপ নিলেন না? আমি কি দেবো তার কিছু, আমার দরকার নাই তো। না কিন্তু আপনি তো স্কুলের প্রধান শিক্ষক, আপনার সঙ্গে স্কুলের ইমেজ জড়িত। আপনি যদি আমাদের বিনা কারণে কিছু বলেন, আমি আপনাকে কেন বলতে দেব? কোনো দরকার নেই তো আমার। আমি এলাকাবাসীর বলছি যে সে এই বলে, এলাকাবাসী বলতে আপনার কিছু বলার দরকার নেই স্যার, আপনি ঠিক থাকেন। আমি যতটুকু সাহায্য করতে পারে সে সেটা জানেন। আমি তাহলে এখানে স্থানীয় পোলাপাইন দ্বারা খোঁজার অনেক ব্যবস্থা করছি। আপনি স্থানীয় পোলাপান দ্বারা খোঁজার ব্যবস্থা করেছেন, বিষয়টা আমি বুঝলাম না, মানে এটা একটু যদি পরিষ্কার করতেন। না, সে যখন বলছে যে আমার সে পায় না, তখন বলছি যে ওদেরকে দেখো সম্ভাব্য কোনো জায়গায় সে থাকতে পারে কিনা। এই ধরনের এলাকার কিছু ছেলে মেয়েদেরকে আমি তার সাথে নিয়েই বলছি যে দেখো বাবা তোমরা। আপনি এলাকার ছেলে মেয়েদের কাছে কেন যাবেন? আপনি স্কুলের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আপনি যাবেন পুলিশের কাছে। পুলিশের এখন তো কাছে গেছি আমরা। না আপনি এলাকার ছেলে মেয়েদেরকে, এলাকার ছেলে মেয়ে কাদেরকে খোঁজের জন্য পাঠিয়েছেন? ওই মেয়েকে যে একবার আরেকটা ছেলের সাথে ধরে আনছিল, ওই ছেলে এবং আরো কয়েকটা মিলাই এসেছি না, ওদেরকে আমরা পাঠাই। আচ্ছা, ওই মেয়েকে আরেকবার ধরে নিয়ে আসা হয়েছিল কোন একটা ছেলের সঙ্গে, আপনি সেটাই বলতে চাচ্ছেন? তো এটা আপনি নিশ্চিত? এটা নিশ্চিত, এটা পুলিশ সহ ছিল তো, পুলিশ সহ দশে পুলিশের খবর দিয়ে আনছি আমরা। আচ্ছা, পুলিশ আইসা পরে এটা মীমাংসা করছে। এটা কবে স্টেটমেন্ট দিয়ে গেছে? ওকে, এটা কবে নাগাদ হয়েছিল? এটা এর ঘটনার কত সম্ভবত মাস খানেক বা মাস দুই আগে হইতে পারে। সেই সময় আপনার স্কুল থেকে কি স্টেটমেন্ট নিয়েছিলেন? আমরা তো পুলিশ এটা সাথে পুলিশের কাছে দিয়ে দিই 1 মাস আগে, 1-2 মাস আগে হবে, আমার সঠিক ডেটটা মনে নেই। আচ্ছা, পুলিশের কাছে আপনারা দিয়েছিলেন। ওকে, ঠিক আছে। আমি আসলে প্রাসঙ্গিকভাবে যেহেতু আপনার কথা এসছে সে কারণে আপনাকে জিজ্ঞেস করলাম, এবং আমরা আসলে কাউকেই অ্যাকিউজ করছি না আমাদের এই অনুষ্ঠানে। আমরা চাচ্ছি যে একটা তদন্ত হোক, এবং তদন্তে যারা আসলে দোষী তাদের বিচার হোক, সেটা যেই হতে পারে। আর এই সমস্যাটা আমাদের সমাজে এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, এবং এটা খুব মানে ভাইরাল আকারে ছড়িয়ে পড়ছে এই ধর্ষণের বিষয়গুলো। আমরা চাই যে প্রত্যেকে এখানে সঠিক ভূমিকা রাখুক, এবং আপনি যেহেতু স্কুলের প্রধান শিক্ষক আপনার দায়িত্বটাও অনেক বড়, এবং আমরা বিশ্বাস করি যে আপনার এখানে সম্পৃক্ততা ছিল না, কিন্তু সেটা আসলে বিশ্বাসের উপর নির্ভর করে না, সেটা প্রমাণ করবে আসলে আদালত। সো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিলেন আমাদেরকে, থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম যে আপনার মেয়েকে আমি যেভাবে দেখতে পাচ্ছি তো মৃত, আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্যে আবার ঘটনা হয়েছিল। কি ঘটনা? ওই থানায় নিয়েছে, আবার ওই মেডিকেলের রিপোর্ট আইসা থানায় নিয়েছে। আরে ওই ডিসি এই ডিউটি অফিসার নিয়ে ধমকাইছে, আগের কথা বাদ, আবার আজমে ধমকাইছে, আবার আমি ধমকাইছি, কইছি তুমি গেছো কাগো বাসায় তোমার। এবার আমি ওর সাথে কথা বলবো, আপনারা কেউ কোনো ইন্টারাপ্ট করবেন না। গলায় দড়ি দিতে গেছে। আচ্ছা দেন, ওকে দেন, এটা দেন, মাইক্রোফোন দেন। তুমি আমার সঙ্গে কথা বলো 2 মিনিট, হ্যাঁ? সব কিছু ভুলে যাও। আমি জানি যে ঘটনা তোমার সঙ্গে ঘটেছে, সেটার জন্য আল্লাহ কাউকে ক্ষমা করবে না। প্রথম কথা হচ্ছে এইটা, কারণ তুমি এখানে নিরপরাধ, তুমি জানো না যে তোমার সাথে কত ভয়ানক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সবাই তোমার সাথে আছি, লাখ লাখ মানুষ তোমাকে শুনতেছে, পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা বেশি না, হ্যাঁ? লক্ষ লক্ষ মানুষ তোমাকে শুনতেছে, সবাই তোমার জন্য দোয়া করবে আজকে রাতে। সুতরাং তোমার জীবন ভালো হবে, এটা তুমি নিশ্চিত ধরে নিতে পারো। আমি মন থেকে তোমার জন্য দোয়া করি, টেনশন করার কোনো কারণ নেই।
জীবন এমন না যে এর একটা ঘটনার কারণেই থেমে যাবে। যার অপরাধ করেছে, তুমি তো শুনলাই তোমার লয়ার কি বললো। এবং একটা সবচেয়ে বড় জিনিস যেটা, আপনাদের ঢাকা মেডিকেল থেকে যে রিপোর্টটা এসছে, যেটা বলা হলো, সেখানে কিন্তু প্রমাণ আছে যে ও রেপড। তার মানে এটা পুলিশের দায়িত্ব এটা খুঁজে বের করা যে কীভাবে এটা হলো। এটা পুলিশ যদি কোনো কারণে চার্জশিটের এদিক ওদিকেও কোনো কিছু হয়ে যায় যেটা আপনাদের মনোভূত হচ্ছে না, তার মানে এটাকে কোর্ট থেকে এটা ওকে করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনাদের আস্থা রাখতে হবে। কিন্তু আমি তোমাকে এই সব জিনিসের নিতেই চাই না, কারণ তুমি ক্লাস 5-এ পড়া একটা মেয়ে, তুমি এগুলা কিছু বুঝবা না। দুনিয়ার এত ভয়ানক জিনিস তোমার জীবনটাকে নষ্ট করে দিক, শেষ করে দিক, তোমাকে একেবারে এফোর করে দিক। আমি জানো না, আমি 2-2.5 ঘন্টা শুনতেছি, আমি ভারী হয়ে গেছি অনেকখানি। আমি শুধু চিন্তা করতেছি, দেখো এগুলো একটা সময় সবাই ভুলে যাবে, কিন্তু তোমার জীবনের দাগ সারা জীবন হয়তো তোমাকে সমাজ বাধ্য করবে বইয়ে বেরোনোর জন্য। হয়তো তুমি আমার কথাগুলো বুঝতেও পারতেছো না, ভুলে যাও। তুমি আমাকে একটু বলো তো, এই তোমার সাথে এই ঘটনা ঘটার পর তোমাকে কয়বার থানায় যেতে হয়েছে এখন পর্যন্ত? অনেকবার। লেখাপড়া বন্ধ হয়ে গেছে? জি। কেন বন্ধ হলো? অনেকবার যেতে হয়েছে। যেদিন নাকি আমাকে ওসিসি থেকে ছাড়া দিয়েছে সেদিনও একদিন থানায় ছিলাম। তারপরে আবার অনেকবার ডাকাডাকি করছে, ওসি এসে জিজ্ঞাসাবাদ করছে। তারপর আবার থানায় একজন আছে, সেও জিজ্ঞাসাবাদ করছে। অনেকবার যেতে হয়েছে। বিপ্রিন সেন্টার লেখাপড়াটা বন্ধ করলা কেন? এটা কি তোমার মা বন্ধ করে দিয়েছে নাকি তুমি বন্ধ করে? তুমি কনসেন্ট্রেট করতে পারছো না, কি হয়েছে লেখাপড়া? তুমি তো 5-এ পরীক্ষা দেওয়ার কথা। পরীক্ষা দিতে পারিনি। যেদিন আমার পরীক্ষা ছিল সেদিন আমি করেছিলাম। কোর্টেছিলা তুমি? জি। কোর্টকে জানাও নাই যে তোমার পরীক্ষা আজকে? না। ওই দিন কি হয়েছে? ওই যেদিন প্রথম পরীক্ষা সেদিন তো করে জবানবন্দি নিতে বললা করে, আর যেদিন পরীক্ষা সকালে এদিন রাইতে তো রাইতে আমরা থানায় ওরে নিয়ে মেডিকেলতে ছাড় দিলে থানায় এক রাত রাখে, এক রাত থানা জমা নেয়, বুঝছেন? এটা কি মানে ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষার কথা বলতেছেন? হ্যাঁ, এই যে ফাইনাল গেল যে দিতে পারলো না, তো এখন 5-এ ভর্তি করছি, তো স্কুল ড্রেস বানাই দিছি। স্কুল চেঞ্জ করছেন? হ্যাঁ, ওই এলাকায় ছেড়ে দিচ্ছি আমি। এখন দোলাইপাড়া এলাকার থেকে গেছি কেন, গত মাসের 1 তারিখে গিয়ে ওই জায়গায় স্কুলে ভর্তি করছি। আমি একটু বলতে চাই, ওই মামলাটা করার পর আমাদের উপর 2বার হামলা হয়েছে। কিসের হামলা? আমাদের আমরা যে দোলাইপাড়া ছিলাম যে প্রেমগলিতে, ওই বাড়িতে 12 জন পুরুষ এসেছে। দরজা মানে অনেক জোরে জোরে ই করতেছে। তারপর তোমরা এলাকা ছেড়ে দিয়েছো? তখন আমরা আমার আম্মু পুরা বাড়ির ভাড়াটিয়াদের ডাকছে। তখন ওই লোক কিন্তু আমার মার সাথে অনেক খারাপ খারাপ আচরণ করছে। কোন লোক এটা? ওনার নাম হলো হাত কাটা আক্তার। ওনার হাতগুলো কাটা। উনি হলো মাস্তান, একজন মাস্তান, সবাই চেনে দোলাইপাড়া যে মিরাজি বাগের হাত কাটা আক্তার। 12 জন পুরুষ আসছে, ভাড়াটিয়ারা সাক্ষী। তখন ও মেডিকেল, ঢাকা মেডিকেলে তখন আসছে। আমার আম্মুর সাথে অনেক খারাপ আচরণ করছে যে আপনার সাথে আমরা আলাদাভাবে কথা বলবো, এর একটা মীমাংসা হওয়া দরকার, আমরা মীমাংসার জন্য আসছি। তারপরে আমার আম্মুর সাথে সাথে আমাকে নিয়ে শ্যামপুর থানায় গেছে, একটা জিডি করছি আমরা এই ঘটনার প্রেক্ষাপটে। জি। আর ওই দিন সকালবেলাও একজন এসেছে, যে ওই যে খন্দকার জান্নাতুল ফেরদাউসের ঘরে যে একটা মেয়ে থাকে মিতু, ওই মিতু একজন লোককে নিয়ে আসছে। ওই লোক আমাদেরকে খুঁজে পায় নাই। আমরা সকালবেলা মেডিকেলে ছিলাম, তো আমাদের বাড়িওয়ালার কাছে কি না কি জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার পরে চলে গেছে, আমাদেরকে পায় নাই। ওই জিডির কাগজ আমাদের কাছে আছে। তারপরে কিছুদিন আগে যে আমার আম্মু যে কোর্টে গেল, সিএম কোর্টের বাইরে, জি সিএমএম কোর্টের বাইরে আসামি পক্ষের লোকের আমার আম্মুর ওন্না ছিঁড়ে ফেলতে নিছে। আমার আম্মুর উপর মানে যখনই দেখে খারাপ কথা বলে, তারপর আমার আম্মুকে হামলা করতে চায়। কোর্টে তো ওকেও নিয়ে যেতে হয়? না ও যায় না, আমার আম্মু বাদী, আমার আম্মু যায়। তো আমার আম্মু কোতোয়ালি থানায় একটা জিডি করছে সাধারণ। হামলা হওয়ার পরে সাথে সাথে আমার আম্মু একটা জিডি। এবং আপনারা জায়গাটা ছেড়ে দিয়েছেন। আপনি এখন কি করেন পেশায়? ওই কাপড় বিক্রি করি। কাপড়, এই বোরকা পরে কাপড়। এই আরানের আগে কলম না কিস্তি পাইছি, এই টাকা দিয়ে মাল উড়াইছি, বেচতে পারি নাই। তো আমার কিছু বলার নাই। ঘরে একটা আলমারি ছিল, ওইটা 10,000 টাকা বিক্রি করছি। একটা আলমারি বানাইছিলাম ওই কাপড় চোপড় রাখার লেগে, মানে এটা বিক্রি করে লাইছি। এটা দিয়ে যে গাড়ি ভাড়া বুড়া দিয়ে কোর্টে যাই, ওই টুকটাক করে উকিলের 200-300 টাকা এই আলমারি বিক্রি করার টাকা দিয়ে বেচ চালাইছি। ওটা দিয়ে চলতেছে। একটা কথা বলতে পারি, শুধু ইতিহাসের জঘন্যতম একটা এপিসোড প্রচার হলো আজকের এই জীবন গল্পে। আমাদের যে মনুষ্য পরিচয় না, এই মনুষ্য পরিচয়গুলা, আমরা ভয়ানক খারাপ মানুষ। আমার এই সব মানে সিলেবাস এই খুব সুন্দর করে কথাবার্তা বলা, এগুলো সব থেকে বের হয়ে আসে ভিতর থেকে যেগুলো আসতেছে আমি বের করতে পারছি না। আমি সরি টু সে, আমরা ভয়ানক রকমের বাজে মানুষ। আমি সাধারণত কখনোই মানে এতটা বেশি পেসিমিস্ট, মানে এতটা বেশি হতাশ হই না, এতটা বেশি ঋণাত্মক কথাবার্তা বলি না। বাট আজকে আমার খুব বলতে ইচ্ছে করছে, কেন জানি। লেভেল থাকা উচিত তো, তাই না? মানে একটা হচ্ছে, এটা তো অবশ্যই একটা পারভার্টনেস, ভয়ানক রকমভাবে বিকৃত মানসিকতার যারা, তারা এই ধরনের শিশু যৌন নির্যাতনের সঙ্গে জড়িত। কিন্তু এইটা ঘটনা ঘটে যাওয়ার পরে যে সিস্টেমের মধ্যে এদেরকে আমরা বেঁধে ফেলছি সঠিক বিচার পাওয়ার জন্য, হয়তো সেটার প্রয়োজনও আছে। এটা কি আরেক ধরনের রেপ না? একটা মানুষকে শেষ করে দেয় না? এটা তো ভয়ঙ্কর রকমভাবে, আমার কাছে সেটাই তাই মনে হয়। আপনারা দেখুন, যেখানে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা, যেখানে সমাজের চারপাশের মানুষ, বাড়িওয়ালা থেকে শুরু করে সবাই পাশে দাঁড়িয়ে বলার উচিত ছিল যে তোমাদের আজকে থেকে আমরা আছি তোমাদের পিছনে, টেনশনের কোনো কারণ নাই, ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা কাজ করব। সেখানে মাস্তানরা এসে ধুকে দিচ্ছে, সেখানে মাস্তানরা এসে বলছে যে এটা না করলে এটা মীমাংসা করতে হবে। কোর্টে গেলে অন্য টেনে ছিঁড়ে ফেলছে।
আচ্ছা, আমরা কি মানুষ? বুঝলাম যে এই কাজটা করেছে সে ভয়ঙ্কর রকমের অমানুষ, তার মৃত্যুদণ্ড শুধুমাত্র এনাফ না, তাকে তো আমি মনে করি কেটে 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 কুকুর দিয়ে খাওয়ানো উচিত। জীবন্ত অবস্থায় একটা হাত কেটে ফেলা হবে, কেটে ওটা কুকুরকে দেওয়া হবে তার সামনে, সে দেখবে তার শরীরের একটা অংশ কুকুর খাচ্ছে এবং সেটা সে ফিল করবে। তারপরে আরেকটা আঙুল কাটা হবে, তারপরে পাটা কাটা হবে, এবং ওই পাটা ঠিক করা হবে, তারপরে ঠিক করার পর আরেকটা পা কাটা হবে এবং তাকে জানানো হবে 1 ঘন্টা পর তোমার পা কাটা হবে, 2 ঘন্টা পর তোমার পা কাটা হবে, তাকে ভয় দেখানো হবে। তার পরিবারের ফ্যামিলি মেম্বারদের সবাইদেরকে মানে ফোকাস করা উচিত যে এই লোকের এই ফ্যামিলিতে থাকতো, এইরকম ভয়ানক রকমভাবে শাস্তি হওয়া উচিত। ধুকে ধুকে একটা মানুষকে মারা হবে এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ব্যাস দ্যাটস নট অল। মেরে ফেলা তো ফিনিশ, কয়েক মুহূর্তের হয়তো বা যন্ত্রণা, কিন্তু প্রতি মুহূর্তে এরা যা ফেস করবে সারাটা জীবন। দেখেন তো একটু চিন্তা করে, এই ফ্যামিলিতে একটা ছেলে আছে, সে তার নিজের মতো সংসার করছে, এখন ছোট্ট একটা বাচ্চা, এই 2 মেয়ে, এবং উনি কাপড় বিক্রি করে। ওর কথা বাদই দিলাম, ওর তো বড় বোন। আমাদের সমাজের যে সামাজিকতা, আমরা কি পারবো ওকে একটা সঠিক জায়গায় পাত্রস্থ করতে? বা এই যে মেয়েটা বড় হচ্ছে, ক্লাস 5-এ যে একটা ধাক্কাটা পেলো, ও সারাটা জীবন কি ট্রমার মধ্যে থাকবে আপনারা কি বুঝতে পারেন? ওই জায়গাটা থেকে ও কোন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে? ওর তো ভাত কেনারই পয়সা নাই, ও কোন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে? আমরা যখন গণমাধ্যমে এই একটা রেপের খবর পড়ি, আমরা যখন জানি যে একটা ছোট বাচ্চা রেপ হয়েছে, একটা ছোট বাচ্চা সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, আমরা আহা করে স্ক্রল করে অন্যদিকে চলে যাই, মানে আমি ফেসবুকের কথা বলছি, শেষ। কিন্তু আমরা কি জানি একটা রেপের পর একটা ফ্যামিলিকে সারাটা জীবন রেপ সিস্টেমের মধ্যে চলতে হয়? সমাজ তাকে কীভাবে পরিমাণ রেপ করে, কীভাবে বাঁকা চোখে তাকাবে এর মায়ের দিকে, এর মেয়ের দিকে। একটু এই মেয়েটা যদি জীবনে একটু এদিক ওদিক থেকে করে, সবাই তাকে খোঁটা দেবে। আমরা আমাদের জায়গাটা থেকে কবে মানুষ হবো? অন্তত এইসব সেন্সিটিভ জায়গাটা থেকে। ছি 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 ছি, একটা ছোট বাচ্চা যে দিন দুনিয়া বোঝে না। আমি অনেক বেশি হতাশ, আমি আসলে আজকের এপিসোডটাতে অনেক বেশি হতাশ। আমার আর কিছু বলার নাই, নাথিং টু সে। তোমার কোনো স্বপ্ন আছে? তুমি স্বপ্ন বুঝো, মানুষ যে ভবিষ্যতে বড় হয়ে এটা হতে চায়, ওইটা হতে চায়, এরকম কোনো স্বপ্ন আছে? দাঁড়ান, ওর কাছ থেকে শুনি। তুমি বলো তো, তুমি এখন কি স্বপ্ন দেখো? তোমার যা মন চাই বল, তোমার কথা দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠানটা। কি করবা তুমি? তোমার এই যে ঘটনাটা ঘটে গেছে এত কিছুর পরে, তোমার বাসাও চেঞ্জ হয়েছে, তুমি এখন কি করবা? কিছু চিন্তা ভাবনা আছে? কোনো চিন্তা ভাবনা নাই। আমি তোমাকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে ব্যবস্থা করে দিব। তুমি ওখানে যাবা, তুমি তোমার মা ওনাকে নিয়ে যাবেন, তোমার কাছ থেকে 1 পয়সাও নিবে না, ঠিক আছে? তুমি ওনার কাছে মন খুলে কথাবার্তা বলবা এবং উনি তোমাকে কাউন্সিলিং দেবে। আমি তোমাকে ব্যক্তিগতভাবে এতটুকু হেল্প করব, কারণ আমি মনে করি এই আইন বলি, বিচার ব্যবস্থা বলি, এটা বলি, ওটা বলি, এগুলোর দীর্ঘসূত্রিতা আছে। মানুষ একসময় সব কিছু ভুলে যাবে, কিন্তু তোমার ভেতরে যে ঘটনাটা থেকে যাচ্ছে এটা তুমি সারা জীবন বয়ে বেড়াবা। এই জায়গাটার স্কুলিং আগে হওয়া উচিত। তোমার এই জায়গাটা ভুলতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে নিজে একজন সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা করে দিব, এবং খুব ভালো একজন নামী সাইকিয়াট্রিস্ট। উনি তোমার কাছ থেকে কোনো পয়সা নেবে না, হ্যাঁ? এবং আমরা আপডেটে থাকবো তোমার ব্যাপারে। তুমি আবার লেখাপড়া করতেছো, তুমি ঠিকমতো ফিরে গেছো, তোমার সব কিছুর ব্যবস্থা হয়েছে। আমি আমার লিসনারদেরকে জানাবো, যতদিন আমি রেডিওতে আছি আমি কমিটেড করছি, যদি তোমাদের সাথে আমার যোগাযোগ রাখা সম্ভব হয়, আমি মাঝে মাঝে জানাবো যে তুমি কী করছো, তোমার পরীক্ষা কেমন হয়েছে, তুমি কী অবস্থায় আছো না আছো। তুমি সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করবে আজকের পর থেকে। আর ইফ এনি কাইন্ড অফ প্রবলেম, আমার নাম্বার তোমার কাছে থাকবে, তুমি আমার সাথে কথা বলবা, ঠিক আছে? ওকে? তোমার কিছু বলার আছে আমাদের যারা লক্ষ লক্ষ মানুষ এখানে যারা শুনছে রেডিওতে, তুমি তাদেরকে কিছু বলতে চাও? শেষে কিছু বলতে চাও? কিছু বলতে চাও না? ও মাথা নাড়াচ্ছে এবং ওর চোখে পানি। আজকে শেষ করছি প্রিয় শ্রোতা। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি জানি যিনি রেপ করেছেন তিনি এই অনুষ্ঠানটা শুনছেন, কারণ তার ভয় থেকে হয়তো বা তিনি শুনছেন। আপনাকে একটা কথা বলে শেষ করতে চাই, যদি এই দুনিয়ায় বিচার না হয়, আপনি তো মানুষ এবং আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, আপনার একটা ধর্ম আছে। আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো আল্লাহ আপনার জন্য কি রেডি করে রাখছে। ধিক্কার, আর কিছুই বলার নেই। অনেক সুন্দর আসিল তো, এরম আসিল না তো। 3 মাস এরম হয়েছে, ছবিতে হাম দেখলে কবি এরম আসিল। শেষ করছি প্রিয় শ্রোতা, ভালো থাকুন।